রোজকার জীবনের নারী পুরুষের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, সর্বোপরি চাওয়া পাওয়ার সুখ ও অপ্রাপ্তির বেদনা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কলমে অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় জীবন্ত হয়ে উঠে আসে। পাঠক পাঠিকার হৃদয় অবলীলায় ছুঁয়ে ফেলেন তিনি। কখন যে মনের মানুষ হয়ে যান, এর কারণ তার ভাষা শুধুমাত্র আধুনিকই নয়, অত্যন্ত আন্তরিকও বটে। তার অন্তর্ভেদী দৃষ্টি নরনারীর মনোজগতে আলোড়ন ফেলে দেয়। প্রতিটি চরিত্র নির্মাণের ক্ষেত্রে তার একাগ্রতা, নিষ্ঠা আমাদেরকে মুগ্ধ করে রাখে। তার অনুসন্ধিৎসু মন পৌঁছে দেয় এক ভিন্নতার মার্গে। আজ পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের ছোট্ট উপন্যাস শ্যামলী। তো প্রস্তুত তো? অফিস বেরোনোর আগে একবার মায়ের ঘরে এলো শ্যামলী। তার প্রতিদিনকারই অভ্যাস এটা। কাঁধে পেল্লাই সাইজের ভারী ব্যাগ। দেখল বিছানায় পা ছড়িয়ে বসে আছেন সুপ্রভা দেবী। সামনে খোলা খবরের কাগজ, তার উপরে কারি কারি সুপুরি, কটর কটর সুপুরি কাটা চলছে। শ্যামলী ভ্রু কুঁচকে গেল। আজকাল কোনো কিছুতেই সে আর ভ্রু স্বাভাবিক রাখতে পারে না। অজান্তেই কেন যেন ভাঁজ পড়ে যায়। আজকের দিনটা একটু অন্যরকম। তাতেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটল না। রসকসহীন গলায় শ্যামলী জিজ্ঞেস করল, সকাল সকাল অকাজ নিয়ে বসে গেলে যে বড়? সুপ্রভা থোবড়ানো গালে অনাবিল হাসি। মেয়েটা সুপুরি খেতে বড় ভালোবাসে। আগের বার এসে চেয়ে চেয়ে খেয়েছিল। ভাবছি রেবাকে দিয়ে মৌরিও ভাজিয়ে রাখবো। আহা, কি সুখাদ্য! নিজের তো পেট গেছেই, এবার নাতনিরটাও 12টা বাজাও। একটু মৌরি সুপুরিতে কি হলো? বলতে লজ্জা করে না? গল ব্লাডারে তোমার অত বড় একটা অপারেশন হলো যে। তোর সবটাতেই বাড়াবাড়ি। স্টোন বুঝি সুপুরি থেকে হয়েছিল? তাছাড়া অপারেশন তো হয়েছে প্রায় 6 বছর আগে। যা খুশি করো, এবার পেটের যন্ত্রণায় কোকালে আর হাসপাতালে নিয়ে যাব না। বলতে বলতে শ্যামলীর চোখ বিছানার কোণে। কোনো শিক্ষাই তো হয়নি। সাত সকালে বসে জর্দাও খাচ্ছ। খাও খাও, খেয়ে মরো। চটপট জর্দার কৌটোখানা বালিশের তলায় চালন করে দিল সুপ্রভা। অপ্রস্তুত মুখে বললেন, অত দাঁত খিচুচ্ছিস কেন? মেয়েটা কতদিন পর আসছে, কোথায় সারাদিন হাসি খুশি থাকবি তা নয়। শ্যামলী থমকে গেল। সত্যিই তো, এবার প্রায় 13 মাস পরে মা দিদিমার কাছে আসছে ঝুমুর। গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাত্র 1 রাত্রিরের জন্য মুখ দেখিয়ে চলে গিয়েছিল। এবার তেমনটা নয়, ঝুমুন থাকবে সপ্তাহখানেক। সুপ্রভা ভুল বলেনি। শ্যামলীর তো আজ আহ্লাদে ডগমগে থাকা উচিত। কিন্তু তেমন একটা অনুভূতি কেন যে শ্যামলীর প্রাণে জাগছে না? কাল থেকে কতবার স্মৃতিপটে উকি দিয়ে গেছে ঝুমুর, কিন্তু সেভাবে প্রফুল্ল হওয়ার মতো কোনো কারণ কিছুতেই খুঁজে পায়নি শ্যামলী। বরং পুরনো ক্ষতগুলোই যেন প্রকট হয়ে উঠছিল। তবে সময়ের একটা পলি পড়েছে তো, যন্ত্রণা আর তেমন নেই। পুরনো অন্ধকার দিনগুলোকে যেন এখন অনেকটাই নিষ্প্রাণ, ম্যাড়মেড়ে লাগে। সুপ্রভা পিটপিট করে থাকাচ্ছেন। বুঝি মেয়ের ক্ষণিক অন্যমনস্কতা লক্ষ্য করছেন। নরম গলায় বললেন, আজ তো অফিসে না গেলেও পারতিস খুকু। ফের শ্যামলীর ভুরুতে ভাঙচুর। কেন? এসেই তোকে দেখতে পেলে মেয়েটা বড় খুশি হতো রে। সত্যিই কি তাই? শ্যামলীর বিশ্বাস হয় না। সামান্য আলগাভাবে বলল, মেয়ে আমাকে দেখতে আসছে না মা, সে আসছে নিজের কাজে। কটা দিন অতিথি হয়ে থাকবে, যত্ন আত্তি করব, সারাক্ষণ মুখের কাছে বসে না থাকলেও চলবে। ও কি ভাষা খুকু! কাছে থাকুক দূরে থাকুক, তোর নিজের পেটেরই তো মেয়ে। মা হয়ে কি তার উপর অভিমান করা সাজে? শুধু মা হয়ে কেন, বউ হয়ে, দিদি হয়ে, মেয়ে হয়ে, বোন হয়ে, কারো হয়ে কি কখনো তার করা অভিমান করা শোভা পায়? তেতো মেজাজে কথাগুলো ভাবল শ্যামলী।
হালকা বিষণ্ণতাও যেন ছাড়িয়ে গেল বুকে। এই যে মাকে নিয়ে গত 4 বছরে 7জন হাড়ের ডাক্তারের কাছে চরকি খেল শ্যামলী, কোনো ডাক্তারেরই বারণ শোনে না মা। সময় মতো ওষুধ খায় না, হট ওয়াটার ব্যাগ নেয় না, যেটুকুনি সামান্য ব্যায়াম করার কথা বলে ডাক্তার ভুলেও তা করে না। অর্থাৎ শুধুই জলের মতো শ্যামলীর পয়সাগুলো খরচ হচ্ছে। এইসব নিয়ে একটা কথা বলো, অমনি মার চোখ ছলছল হয়ে যাবে, নয়তো উল্টো মেজাজ। অন্যের মর্জি সামলে চলাই যার নিয়তি, অভিমান শব্দটা তার অভিধানে থাকবে কেমন করে? মার গল ব্লাডার অপারেশনের সময়ে দুষ্প্রাপ্য বি নেগেটিভ রক্ত দরকার। একা ব্লাড ব্যাংকে কত ছোটাছুটি করেছে শ্যামলী, অমন সময়ে ভাই বা দাদা কেউ পাশে নেই। তার জন্যই বা কতটুকু অভিমান দেখাতে পেরেছে সে। আর ঝুমুরের উপর তো শ্যামলীর কিছুই সাজে না, সে তো সবচেয়ে বড় শত্রু, তার পেটের মেয়ে। শ্যামলী বড় করে একটা শ্বাস টানল, বাঁকা সুরে বলল, সে তো বটেই, যাকগে। কাজের কথাগুলো শুনে রাখো মা, রেবাকে ময়দা মেখে রাখতে বলে দিয়েছি, ঝুমুর এলেই যেন লুচি ভেজে দেয়। ও নিয়ে তোকে ভাবতে হবে না, সে আমি দেখব। দেখো দয়া করে, মেয়ের কাছে আমায় ছোট করো না, মেয়ে যেন না ভাবে। আহ খুকু, দুপুরে টিভির লোকটা আসতে পারে, কি গন্ডগোল করে রেখেছো ওনাকে বুঝিয়ে বলবো। শুধু তুমি নিজে যে চ্যানেলগুলো দেখো সেগুলোর কথাই বলো না, সব কটা চ্যানেলই চেক করতে বলবে। বড্ড বেশি ঝিরিঝিরি আসছে আজকাল, পরে যেন না শুনি বলতে ভুলে গেছি। আমার মনে থাকবে, তোকে আর অত কথা নিয়ে ভাবতে হবে না। সুপ্রভার মুখ কিঞ্চিত ভার। শ্যামলী অপাঙ্গে দেখে নিল তার মাকে, বলল, সাধে কি বলি, কাজের কথা একটাও ঠিক মনে থাকে না তোমার? তা তো বটেই, সুপ্রভা আর একটু ঘোমরা হয়েছেন। তোমার সংসার তো সারাদিন ভূতে সামলাই। ভূত নয় মা, পেতনি। শ্যামলী এতক্ষণ পরে হেসে ফেলল, কাছে এগিয়ে গিয়ে হালকা করে গাল টিপে দিল মায়ের। চটো কেন মা? সুপ্রভা মুখ ঘুরিয়ে নিলেন। তুই আজকাল যেন কেমন ধার হয়ে গেছিস রে খুকু, কাউকেই আর আগের মতো বিশ্বাস করতে পারিস না। বিশ্বাস করার মতো কপাল কোথায় করতে পারলাম বলো তো? শ্যামলী অকারণে জোরে হেসে উঠল। যাকগে, শোনো, তোমার নতুন ওষুধটা কিন্তু আজ থেকে শুরু হবে, দুপুরে অবশ্যই মনে করে খেয়ে নেবে কিন্তু, সঙ্গে একটা অ্যান্টাসিড। ওষুধ খেয়ে আর কিছু হবে না রে। সুপ্রভা এখনও ঠান্ডা হননি। আমার এই হাঁটুর ব্যথা চিতায় উঠলে তবেই যাবে। এক্ষুনি তো চিতায় উঠছো না, খাও কদিন, এবার রেজাল্ট না পেলে। বাকি কথাটুকু গিলে নিল শ্যামলী। সুপ্রভা অস্টিও আর্থ্রাইটিসের রোগী, ডাক্তার বলেছে হাঁটুর ফ্লুইড শুকিয়ে গেছে, কাটাছেঁড়া ছাড়া গত্যন্তর নেই। ওষুধ, ফিজিওথেরাপি সবই সাময়িক ঠেকানো মাত্র। অপারেশনের নামেই এখন সুপ্রভার হৃদকম্প হয়। শ্যামলী প্রসঙ্গটা বদলে ফেলল, গলা নামিয়ে বলল, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, ঝুমুরকে বলো। রেবা রান্নাঘরে মশলা বাড়ছে। অফিসের দিন সকালে শ্যামলীর আহারের উপকরণ অতি সামান্য, ভাত, ডাল, মাছ ভাজা, ব্যাস। এবারেই শুরু হবে বিস্তৃত রান্নাবান্না, শুক্তো, মাছের ঝোল, কাটা চচ্চড়ি, আমের টক। ঝুমুরের জন্য মুরগি এনে রেখেছে শ্যামলী, সেটাও হবে এখন আস্তে ধীরে। আচ্ছা, ঝুমুর কি মাছ তেমন একটা পছন্দ করবে? আজকালকার ছেলেমেয়েরা তো মুরগি টুরগি বেশি ভালোবাসে। চটি পড়তে পড়তে শ্যামলী গলা ওঠালো, রেবা, এই রেবা, মুরগিতে বেশি ঝাল দিস না কিন্তু। মধ্যবয়সী রেবার তুরন্ত জবাব, 4টে মাত্র শুকনো লঙ্কা দিয়েছি গো দিদি, বলো তো আরও কমিয়ে নেই? না, ওইটুকুই থাক। আজ কিন্তু তাড়াতাড়ি পালাস না, বিকেল অবধি থাকিস। কেন বারবার এক কথা বলো গো দিদি? আমি তো বলেইছি আজ 5টা অবধি থাকবো। আমি কি জানি না আজ তোমার মেয়ে আসছে? তোমার মা বুড়ি বেশি নড়াচড়া করতে পারে না। খুবই বিশ্বাস্য ঢঙ্গে রেবা কথাগুলো বলছে বটে, তবু শ্যামলীর তেমন জমল না। রেবা ইদানিং বড্ড নিজের মর্জি মতো কাজ করছে। হয়তো কাল এসে বলবে, কি করব, বরের পায়খানা হচ্ছিল যে বড়, ছেলে ডাকতে এসেছিল। অবিশ্বাস বুকে নিয়েই শ্যামলী বেরিয়ে পড়ল বাড়ি থেকে।
কসবার এদিকটায় ইদানিং নতুন একটি জনবসতি গড়ে উঠেছে। চারদিকে অজস্র ফ্ল্যাট, কোনোটারই বয়স 10-15 বছরের বেশি নয়। সামান্য চওড়া বাইপাস কানেক্টর, গাড়ি ঘোড়াও চলছে প্রচুর। এককালের ফাঁকা ফাঁকা আদা গ্রাম্য অঞ্চলটা এখন দারুণ জমজমাট। স্ট্যান্ড থেকে মিনি বাসে উঠল শ্যামলী। বসার জায়গাও পেয়েছে ড্রাইভারের পাশের সিটে। সবে 9:45। এর মধ্যেই জ্যৈষ্ঠের সূর্য যেন গনগনে আগুন। ঝাঁঝা রোদে পুড়তে শুরু করেছে পৃথিবী। বাতাস রীতিমতো তপ্ত, গা ঝলসানো। শ্যামলীর সদ্য স্নান করা শরীরে উত্তাপটা বিশ্রীভাবে ছড়িয়ে পড়ছিল। ব্যাগে কাগজের সুগন্ধি ন্যাপকিন রাখাই থাকে। বার করে বুলিয়ে নিল ঘাড়ে, মুখে, গলায়। পয়সার ছোট্ট ব্যাগটাও বের করে রাখলো হাতে। সোজা অফিসে যাবে নাকি ইলেকট্রিক অফিসে নামবে একবার? আজ অবশ্য বিল জমা দেওয়ার লাস্ট ডেট নয়, কাল পরশুও দেওয়া যায়। লাইন খুব বেশি থাকলে নয় বাক্সে ফেলে দিবে। চেক নয়, চেক দেবে না, ক্যাশ পেমেন্ট করবে। চেক হয়তো হারিয়েও যেতে পারে, কিংবা পে করা বিল হয়তো আর পোস্টে ফিরে আসবে না। কাউকে বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস নেই। মাসিমা, টিকিট। শ্যামলী ঘুরে থাকালো। খয়াটে উদ্ধত চেহারার ছোকরা কন্ডাক্টর। এই লাইনের অনেক কন্ট্রাক্টরকেই তার চেনা। একে আজ নতুন দেখছে। ছোকরা তাকে মাসিমা বলে ডাকলো। মাত্র 38 বছর বয়সেও কি সে যথেষ্ট বুড়ি বুড়ি হয়ে গেল, নাকি ওই ছোকরার লবজ? অপ্রসন্ন মুখে একটা 20 টাকার নোট বাড়িয়ে দিল শ্যামলী। ঘোমরা গলায় বলল, মৌলালি। খুচরো দিন মাসিমা। নেই। ছোকরা যেন বিশ্বাস হলো না। টিকিটটা বাড়িয়ে দিয়ে আপন মনে গজগজ করছে। শ্যামলী বলল, কি হলো আমার বাকিটা? সবাই 10 টাকা 20 টাকা দিলে খুচরো দেবো কোত্থেকে বলুন তো? দিচ্ছি, হলে পরে দিচ্ছি। শ্যামলীর চোখ ছোট হলো। মেরে দেবে না তো টাকাটা? নামার সময়ে যদি বলে, আপনাকে দিয়ে দিয়েছিলাম তো। সতর্ক থাকতে হবে, মাঝে মাঝে তাড়া দিতে হবে ছেলেটাকে। কার মনে কি আছে তো বলা যায় না। ইন্দ্রিয় প্রখর রেখে জানলার বাইরে দিয়ে চোখ মেলল শ্যামলী। পথ সরে যাচ্ছে পিছনে। টুকরো টুকরো চিন্তা জড়ো হচ্ছে মনে। অজান্তেই ঝুমুর কলকাতায় পরীক্ষা দিতে আসছে, ভালো কথা। কিন্তু মার বাড়িতে উঠতে চাওয়ার ইচ্ছেটা কেন হলো ঝুমুরের? নিজেরই ইচ্ছে নাকি অন্য কারুর? কলকাতায় তো হিমাংশুর আত্মীয় স্বজন কম নেই। ঝুমুরের কাকাই তো রয়েছে বেহালায়, ইহা গাবদা ফ্ল্যাট হাঁকিয়ে। ভাইয়ের সঙ্গে হিমাংশুর কি সম্পর্ক খারাপ হয়ে গেল এখন? হতেও পারে। হিমাংশুই বা মেয়েকে তার কাছে মেয়েকে থাকতে অ্যালাও বা করবে কেন? হঠাৎ উদার হয়ে গেল। ব্যাপারটা বেশ সন্দেহজনক। নিশ্চয় পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। ঝুমুরের দিদা নাতনির জন্য হেদিয়ে মরে। গত বছর ঝুমুর যখন এলো, কতবার করে মা হিমাংশুকে অনুরোধ করেছিল, কটা দিন অন্তত এ বাড়িতে ঝুমুর থেকে যাক। হিমাংশু প্রাক্তন শাশুড়িকে আমলেই দেয়নি। কাঠখোট্টা জবাব। ও পিসে পিসে মশাইয়ের সাথে কেদারবত্রী বেড়াতে যাবে। অনেক দিন ধরে প্রোগ্রাম ঠিক করে রাখা আছে। তার সেই পিসির বাড়িতেই বা এবার ঝুমুর থাকছে না কেন? ঝুমুর কি মার কাছে থাকবে বলে আহ্লাদিত হয়ে আছে? কাল ফোনে গলা শুনে তো তেমন কিছু মনে হলো না। বেশ কেজো সুরেই কত কথা বলছিল ঝুমুর, যেমনটা সে সবসময় শ্যামলীর সাথে বলে। কেমন আছো দিদা? আমি কাল কলকাতায় আসছি দুপুরবেলা। তোমার ওখানে থাকবো 6-7 দিন। নিছক ওই তথ্য পরিবেশন করার ভঙ্গি। আবেগের ছিটে ফোটাও ছিল না। কি করে থাকবে? হিমাংশু যা বিষ ঢালে মেয়ের কানে, তোর মা স্বার্থপর, তোর মা জেদি, তোর মা অহংকারী, তোর মা মুখরা। দেখেছিস তো তোকে ছাড়াও তোর মা কেমন দিব্যি জীবন কাটিয়ে দিচ্ছে। তোর উপর কোনো দিনই কোনো টান ছিল না তার। বলে এইসবই বলে হিমাংশু তাকে। ছোট থেকেই মেয়ের কানের কাছে এসব বাক্যই আওড়ে গেছে হিমাংশু। মেয়েকে এভাবেই ভাবতে শিখিয়েছে। নইলে পেটের মেয়ে অমন করে পর হয়ে যাবে কেন? শ্যামলী ক্ষিপ্তস্বরে কন্ট্রাক্টরকে ডাকলো, এই আমার চেঞ্জটা দাও। নিজের চেয়ারে বসে সবে ব্যাগটা টেবিলে রেখেছে। পর্দা দুলে উঠল। আসতে পারি ম্যাডাম? শ্যামলী তেরচা চোখে তাকালো। আসুন। ভেতরে ঢুকলো লোকটা।
বয়স ৪৫ বয়স, হাতে ব্রিফকেস, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ঘিয়ে রঙের সাফারি স্যুট। ব্রিফকেস শুদ্ধই হাত কপালে তুলল। নমস্কার ম্যাডাম, আমি সরকার এন্টারপ্রাইজ থেকে আসছি, জিতেন সরকার। শ্যামলী চেয়ারে হেলান দিল, হাত কাঠের হাতলে, রীতিমতো কর্তৃত্বব্যঞ্জক ভঙ্গি। চোখ টেরচা রেখেই লোকটাকে জরিপ করতে করতে বলল, রোজ রোজ নিজের নাম ঠিকানা ঘোষণা করার তো দরকার নেই। আমি তো আপনাকে চিনি না, মানে আপনি তো কাজের মানুষ। রোজ কত কত লোক আসে আপনার কাছে, হয়তো আপনার আমার কথা মনে থাকবে না। ব্যঙ্গ করছে নাকি লোকটা? তোতলা হয়ে যাওয়াটা কি অভিনয়? জিতেন সরকার সত্যিই তাকে ভয় পায় কি, নাকি ভাবছে মেয়ে অফিসারদের সামনে মুখে একটা স্বতন্ত্র ভাব ফুটিয়ে রাখতে পারলে মহিলাটির অহং চরিত্রাত্ম হবে এবং সে বিগলিত হয়ে পড়বে, আর সেই সুযোগে মতলব হাসিল করে নেবে সরকার এন্টারপ্রাইজ। শ্যামলীর স্বর রুক্ষ হলো, ভ্যান ভ্যান ছাড়ুন, কাজের কথা বলুন। হ্যাঁ বলি, বসবো? দাঁড়িয়ে থাকতে তো বলিনি। লোকটি সামান্য ইতস্তত করে শেষমেশ বসেই পড়ল। ব্রিফকেস খুলে একখানা কাগজ বের করে হাসি হাসি মুখে বলল, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম, সেই 10টা থেকে। ভিত্তি জ্বালানো কথাবার্তা। শ্যামলী প্রায় খেকিয়ে উঠল। কেন এসেছেন অত তাড়াতাড়ি? সরকারি অফিস কি কখনো অত তাড়াতাড়ি খোলে? না, ভাবলাম যদি আপনি তাড়াতাড়ি এসে পড়েন। আপনাদের তো বাইরেও ডিউটি থাকে, অনেক সময় তো এসেই বেরিয়ে যান। এদিকে আমার ব্যাপারটা খুব আর্জেন্ট কি না? কি আর্জেন্ট? কিসের আর্জেন্ট? জিতেন কথা না বলে একটি কাগজ বাড়িয়ে দিল। শ্যামলী হাতে নিল না, জিজ্ঞেস করলো, ওটা কি? গভর্নমেন্ট অর্ডার ম্যাডাম, আমরা যে লাইসেন্সটা দরখাস্ত করেছিলাম সেই সম্পর্কে। কি আছে ওতে? ওই যে আমাদের ফ্যাক্টরি ইন্সপেকশন করে আসার ব্যাপারটা। জিতেন বিনয়ের অবতার হয়ে গেল। এখন আপনি যদি দয়া করে আজকালের মধ্যে একটু সময় দেন। শ্যামলী সামান্য থতমত খেয়ে গেল। মাস দুয়েক ধরে অফিসে হাঁটাহাঁটি করছে জিতেন সরকার। নতুন লাইসেন্সের জন্য একটি আবেদনও করেছিল শ্যামলীর কাছেই। সরকারি নিয়ম অনুযায়ী শ্যামলী একবার জিতেন সরকারের কারখানা পরিদর্শন করে আসার কথা। তার রিপোর্টের ভিত্তিতেই মঞ্জুর হবে সরকার এন্টারপ্রাইজের আবেদন। যাচ্ছি যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি শ্যামলীর। জিতেন সরকারকে তার তেমন একটা পছন্দ নয়। জিতেনের দাদা হরেন সরকার এই ডিপার্টমেন্টেরই অনেক পুরনো কন্ট্রাক্টর। শ্যামলীকে সে মোটামুটি মান্যগণ্যও করে, কিন্তু এই জিতেন দাদার ছায়াতেই ছিল এতকাল। সম্প্রতি পৃথক ব্যবসা গড়েছে। ভাইয়ের সম্পর্কে হরেনের নানা অভিযোগ, টাকা চুরি, ব্যবসার সর্বনাশ করে দেওয়া, মার্কেটে হরনের নামে বদনাম ছড়ানো, এইসব মাথা ঘামানো অবশ্য শ্যামলীর কোনো দরকারে পড়ে না। তবু জেনে শুনে এমন এক অসৎ লোককে এক কথায় ব্যবসার লাইসেন্সই বা সে দেয় কেমন করে? এই অফিসে ঘুরে ঘুরে নাকাল হয়েছে জিতেন। গতদিনই আভাস দিয়েছিল সে এবার হেডকোয়ার্টারে ছুটবে, অর্থাৎ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে, এবং তাই করল। আর শ্যামলীকে পাত্তাই দিল না। অস্বস্তিটা কাটানোর জন্য মুখে শ্লেষের হাসি ফুটিয়ে তুলল শ্যামলী। কবে বেরোলো অর্ডার? আগে পরশু। এর মধ্যে আপনি পেয়েও গেলেন? কাল আমার হাতে গুজে দিল ম্যাডাম। গুজে দিল? নির্ঘাত অনেক মোটা টাকা ঢেলেছেন। কপাল কুঁচকে শ্যামলী বলল, এমনি এমনি অর্ডার হয়ে গেল নাকি? কি বলেছেন ওখানে আমার নামে? বিশ্বাস করুন ম্যাডাম, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। জিতেন সাথে সাথে হাত জোড় করেছে। আমার সত্যি সত্যিই তাড়া আছে, তাই ওখানে একটু প্লিট করেছিলাম। অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার তো। চুকলি খেয়ে সাফাই গাওয়া। শ্যামলীর গা চিরবির করে উঠল। নয় নয় করেও এই ডিপার্টমেন্টে তার 10 বছর চাকরির বয়স। এমন ভিজে বেড়াল সেজে থাকা মানুষ তো সে আর কম দেখেনি। মুখে সবসময় একটা গদগদ ভাব।
কিন্তু মনে মনে মহিলা অফিসারদেরকে যে এরা কিভাবে তা কি শ্যামলী জানে না? নানান কায়দায় চাপ সৃষ্টি করে অপ্রীতিকর অবস্থার দিকে ঠেলে দিতে চায়। আর শ্যামলীকে তো সবাই দুবলা ভাবেই, কি ঘরে কি বাইরে। তাই না বুঝেই সর্বত্র চাপ, সবসময় চাপ অনুভব করে শ্যামলী। এই যে ঝুমুর আসছে আজ, এও কি চাপের সম্মুখীন হওয়া নয়? জিতেন ফের বলল, তাহলে কি ম্যাডাম, কবে আপনার সুবিধা হবে? আজ কি যেতে পারবেন? আমি কিন্তু সাথে করে গাড়ি এনেছি। শ্যামলী ছাড়াও আরও দুজন অফিসার বসে এই মাঝারি সাইজের ঘরখানাতে। একজন জয়ন্ত ঘোষ, অন্যজন সরোজ হালদার। জয়ন্ত শ্যামলীরই সমবয়সী, সে এসেছে এইমাত্র। সরোজের চেয়ার টেবিল এখনো ফাঁকা। জয়ন্তর সামনে দুটো লোক বসে আছে, বোধহয় কন্ট্রাক্টর। আলমারি খুলে কী সব ফাইলপত্র বার করছে জয়ন্ত, তবে তার চোখ দুটো এদিকেই ঘুরছে, যেন কোনো কৌতূহলী মার্জার সে। এই অফিসে সকলেরই ইন্দ্রিয় অতি প্রখর, বিশেষ করে শ্রবণেন্দ্রিয়। জয়ন্তর কান বাঁচিয়ে শ্যামলী বলল, অর্ডার যদি হয়েও থাকে সেটা তো আমার নামেই হওয়ার কথা। আমার হাতে আগে অর্ডারটা এসে পৌঁছাক। আপনি কোত্থেকে কি জোগাড় করেছেন সেটা দেখে আমি কাজ করব নাকি? আপনার চিঠিও এসে গেছে ম্যাডাম। জিতেন ঘাড় চুলকোলো। ওই যে ধারে পিয়ন রেখে গেছে। তাই তো, সত্যিই তো, একখানা বাদামি খাম পড়ে আছে বটে টেবিলের কোনায়। এতক্ষণে শ্যামলীর নজর পড়েনি কেন? এই জিতেন সরকারটি তো মহা ঘোরেল, আস্ত শয়তানের জাসু। ব্যাটা নিজেই কুরিয়ার হয়ে হেড অফিস থেকে চিঠিখানা বয়ে আনেনি তো। অবশ্য চিঠিটা কালও অফিসে এসে থাকতে পারে। বাইরের কাজ সেরে কাল বিকেলে আর অফিসে ফেরেনি শ্যামলী, হয়তো তখনই এসেছে। অফিস পিয়ন অনন্তটা বেজায় ছোকছোকে, 5-10 টাকা পেয়ে ওই হয়তো সাত সকালে রেখে গেছে টেবিলে। শ্যামলী খামটা খুলল, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল সরকারের নির্দেশনামাটা। ইচ্ছে করে অনেকটা বেশি সময় নিল। তাকে 1 সপ্তাহের মধ্যে জিতেনের নতুন কারখানা পরিদর্শন করে রিপোর্ট পাঠাতে বলেছে হেড অফিস। In the interest of public service, treat this letter as extremely urgent. সরকারি বাসার কি রং? পয়সা কামাবে জিতেন আর সেবা হবে জনগণের। ছি ছি, এই বাক্যটুকু লেখানোর জন্য জিতেনকে কত খসাতে হয়েছে কে জানে। জিতেন অধীর চোখে তাকিয়ে আছে, অস্ফুটে বলল, ম্যাডাম, তাহলে কি আজকে? বসুন, আমি আসছি। শ্যামলী তড়াক করে উঠে দাঁড়ালো, চিঠি হাতে সোজা পাশের ঘরে অজিত সান্যালের সামনে। শব্দ করে চেয়ার টানলো শ্যামলী। বসতে বসতে কাগজটা ছুঁড়ে ফেললো অজিতের দিকে। এটা কি হলো? ডেপুটি ডিরেক্টর অজিত সান্যালের বয়স 55। ভালো মানুষ চেহারা, গোলগাল মুখ, সরু গোঁফ, নিখুঁত কামানো গাল, চোখের কোণে শ্বেতচিহ্ন, কোলেস্টেরলের। চা বিস্কুট খাওয়ার মতো ঘুষ খেতে পারে অজিত। চিঠিটা অজিত দেখলই না। শ্যামলীকে একটুখানি স্থির চোখে নিরীক্ষণ করলো, তারপর মুখে একগাল হাসি। জোর চটেছ মনে হয়। আপনারা আমাকে অপমান করার জন্য এরকম একটা অর্ডার করালেন। আমায় জড়াচ্ছ কেন ভন্টি? জিতেন সরকার তো হেড অফিস থেকে অর্ডার বের করে এনেছে। আমি সব বুঝি, কে কোথায় কিভাবে কলকাঠি নাড়ে জানতে আমার বাকি নেই। বুঝতেই যখন পারো, কাজটা আগে করে ফেলোনি কেন? আশ্চর্য, আমি কি যাব না বলেছিলাম? আমার অন্য কাজ ছিল, আমি সময় করতে পারছিলাম না। শ্যামলীর স্বর সামান্য চড়ে গেল। আমাকে ঘাড় ধরে কেউ কাজ করিয়ে নেবে, এটা কিন্তু হবে না অজিতদা। সেটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? কথায় কথায় ভন্টি সম্বোধন করা শ্যামলীর একবারেই নাপসন্দ। অথচ অজিত কথা বলে এত নরম সুরে যে তাকে হুট করে বেশি কিছু বলাও যায় না। ক্ষুব্ধ স্বরে শ্যামলী বলল, আমাকে এভাবে ইনসাল্ট করা হলো একটা আউটসাইডারকে দিয়ে, এটা কি বাড়াবাড়ি নয়?
তুমি রামপ্রসাদের সেই গানটা শুনেছ তো? দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। অজিত ফিক ফিক হাসছে। তোমার হচ্ছে সেই দশা। এভাবেই তো সরকারি কাজে ঝঞ্ঝাটগুলো পাকাই। টাইমলি ফ্যাক্টরিটা ভিজিট করে এলেই লোকটা আর হেড অফিসে ছুটতো না, আর তোমারও এমন একটা অর্ডারও আসতো না। কিন্তু জিতেন লোকটা যে সুবিধার নয় সে তো আপনারা সবাই জানেন। ব্যক্তিগতভাবে কে ভালো কে মন্দ এসব দেখা কি আমাদের কাজ? আমরা তো লাইসেন্স দেব সরকার এন্টারপ্রাইজকে, একটা বিজনেসকে। অফিসের ব্যাপার কখনো পার্সোনালি নিতে নেই। মন থেকে রাগ অপমান মুছে ফেলো। যাও, কাজটা করে দিয়ে এসো। বেচারা কত খরচাপাতি করে ফ্যাক্টরিটা করেছে সেটাও তো ভাবতে হবে। আর যদি আমি না করি, এ তো তোমার অন্যায় জেদ। বোকামো করো না, তাতে ঝামেলা আরও বাড়বে। কিসের থেকে কি হবে, তোমায় কে কিভাবে ফাঁসিয়ে দেবে তার কি ঠিক আছে? তার মানে জিতেন এখানেও গুঁড়ো ছড়িয়েছে। লোকটার উপর রাগ যেন আরও বেড়ে গেল শ্যামলীর। তবে তর্কাতর্কিতে গেল না, মাথায় ইতিকর্তব্য চোখে নিয়েছে। কাল থেকে 7 দিন ডুব, মেডিকেল লিভ। দেখা যাক কে কি করে। চেম্বারে ফিরে ধপ করে চেয়ারে বসে পড়ল শ্যামলী। জিতেনকে দেখছে হাসি হাসি মুখে। কাজটা তাহলে আপনি করাবেনই? জিতেন জিভ কাটল। ছিছি ম্যাডাম, এ কি বলছেন আপনি? আমার নতুন কারখানায় আপনার পায়ের ধুলো পড়বে, এ তো আমার পরম সৌভাগ্য। বলছেন? তাহলে কাল আসুন। আজ পারবেন না ম্যাডাম? না, কালই যাব প্লিজ। আজ রোহন ফুড প্রোডাক্টসে প্রোগ্রাম দেওয়া আছে, একটু পরেই ওরা নিতে চলে আসবে। কাল তাহলে কখন আসবো ম্যাডাম? ফার্স্ট আওয়ারেই আসুন। অনেক ধন্যবাদ ম্যাডাম। জিতেন সরকার বেরিয়ে যাওয়ার পর খানিকক্ষণ থম মেরে বসে রইল শ্যামলী। সে কি মিথ্যাচরণ করল? ফুহ, তার সাথে কে কবে সরল ব্যবহার করেছে? এই কুটিল সংসারে সেই কেন চিরকাল বোকা হয়ে থাকবে? ন্যায় অন্যায় বলে দুনিয়ায় কিচ্ছু নেই। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলে জিতেনকে ঘোড়ার চাট খেতেই হবে। মর বেটা, এখন 7 দিন ঘুরে ঘুরে জুতোর শুকতলা খুইয়ে ফেল। শ্যামলীর জ্বালাটা যেন একটু ঝুরলো। উঠে ঘটাং করে আলমারি খুলল, ফাইল বার করলো একতারা। অনেকগুলো ফ্যাক্টরি পরিদর্শন করেছে এ মাসে, একটারও রিপোর্ট পাঠানো হয়নি। আগামী 7 দিন সে আসবে না। এখন বসে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা দরকার, নইলে কথা উঠবে। সামনের টেবিলে সরোজ হালদার এখনও আসেনি। সরোজ হালদারের রিটার্ন মাসের পর মাস বাকি পড়ে থাকে, কিন্তু তা নিয়ে কেউ টু শব্দটিও করে না। কিন্তু শ্যামলীর বেলায় 1 লক্ষ শব্দ বাঁচবেই। শ্যামলী জানে। শ্যামলী, জয়ন্ত, সরোজ কারোরই কাজ ঠিক গতানুগতিক ধাঁচের নয়। কারখানা ঘুরে ঘুরে কিছু বিশেষ ধরনের মেশিনপত্র পরীক্ষা করতে হয় তাদের। বলতে গেলে শ্যামলীদের শংসাপত্রের উপরেই নির্ভর করে এইসব মেশিন কলকারখানায় ব্যবহার করা যাবে কি যাবে না সেটার উপর। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে চাকরিটা জুটিয়েছিল শ্যামলী। এখানে জয়েন করার পর ট্রেনিং নিয়ে এসেছে 6 মাসের টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। যেসব কোম্পানি ওই সব যন্ত্র তৈরি করে বা সারায় তাদের লাইসেন্স দেওয়াটাও শ্যামলীদেরই কাজ। এই চাকরিতে মেয়ে খুব একটা বেশি নেই, গোটা পশ্চিম বাংলায় মোটে 6 জন। কাজটা তথাকথিত মেয়েলি ধরনের নয় বলে শ্যামলীদের একটু বেশি মাত্রায় সচেতন থাকতে হয়, সমালোচনার ভয়ে, বিদ্রূপের আশঙ্কায়। শ্যামলীর বাড়িও কি শ্যামলীর এই চাকরি সহজে মেনে নিয়েছিল? না, নেয়নি। শ্যামলীর বাবা শিবপ্রসাদ তখনও বেঁচে। প্রবল আপত্তি তুলেছিলেন তিনি। মেয়ে হয়ে কারখানায় কারখানায় ঘুরে কাজ করবে, এ কেমন কথা? তোর তো পেটের চিন্তা নেই, এই বেলডাঙাতে থেকে অন্য কোনো চাকরির চেষ্টা কর না, কোনো স্কুলে। শুক্রবার এতটুকু সম্মতি ছিল না। একা মেয়ে কলকাতায় গিয়ে থাকবে, এই দুশ্চিন্তাতেই তিনি শিহরিত। সর্বদয় বুঝিয়েছিল বোনকে, নরমে গরমে যুক্তি দিয়ে, ভয় দেখিয়ে। কিন্তু শ্যামলী তখন জেদে পুড়ছে। বুকের ভেতর অহর্নিশি জ্বালা পোড়া, হেরে যাওয়ার, অপমানের।
একজন পুরুষ তাকে অতি নগণ্য জীব বলে প্রতিপন্ন করতে চেয়েছে। পুরুষের জগতে গিয়েই তাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, টক্কর দিতে হবে পুরুষের সাথে, প্রমাণ করতে হবে সে উপেক্ষা করার মতো কোনো প্রাণী নয়। সমকক্ষ হওয়ার জন্যই কি অফিসে সারাক্ষণ রূঢ়তার বর্ম পরে থাকে শ্যামলী? যাকে হাতের মুঠোয় পায় তাকে নাজেহাল করে ছাড়ে। আসলে অবিশ্বাস, সেই অবিশ্বাস, রন্ধে রন্ধে অবিশ্বাস। অবিশ্বাসেই বুঝি অক্টোপাসের মতো চতুর দিক থেকে কামড়ে ধরে আছে শ্যামলীকে। এর বাইরে শ্যামলী যাবে কি করে? জয়ন্ত লোক দুটোর সাথে অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। শ্যামলীর টেবিলের সামনে দাঁড়ালো একটু, লঘু স্বরে বলল, কি ব্যাপার, আজ কাজে এত মন? সঙ্গে সঙ্গে শ্যামলীর ঠোঁটে বাঁকা জবাব, অন্য দিন বুঝি আমি ফাঁকি মারি? জয়ন্ত একটু চুপ, বুঝি আঁচ করতে চাইল সহকর্মীর মেজাজটা। শ্যামলী তার ব্যাচমেট, দুজনার বন্ধুত্বও আছে মোটামুটি, কিন্তু শ্যামলীর সাথে বেশি রসিকতা জুড়তে ভয় পায় সে। শ্যামলী চোখ ঘোরালো, কি হলো, বললে না তো? আহা, সবসময় এত ক্ষেপে যাও কেন? জয়ন্ত গলা নামালো, জিতেন সরকারের কেসটা কি হলো জানো না? আবারও জয়ন্ত একটু চুপ, অর্থাৎ জানে। তারপর বলল, ডেট দিয়ে দিলে? শ্যামলী পলকের জন্য মনে হলো সত্যি কথাটা বলে ফেলে। উফ, জয়ন্তর সঙ্গে অজিতদার খুব মাখামাখি, নির্ঘাত ফাঁস করে দেবে। শান্তভাবে বলল, হ্যাঁ কাল। করেই দাও, বোঝো তো কেসটা নিয়ে মিছিমিছি একটা ঘোট পাকছে। তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? হ্যাঁ, দেখিয়েছি। রেজাল্ট কিছু হবে কি না কে জানে, অপারেশনই হয়তো যেতে হবে মনে হয়। আমার একটা পরামর্শ শুনবে? অপারেশনেও অস্ট্রিও আর্থাইটিস পুরোপুরি কিওর হয় না, তুমি অন্য কিছু ট্রাই করতে পারো। কী রকম? আমি একজন তিব্বতী ডক্টরের খোঁজ পেয়েছি, হার্বাল মেডিসিন। বসে কোথায়? লেক গার্ডেন্সে। খুব ভিড় হয় এখন, আমার মেজো শালা থাকে লেক গার্ডেন্সে, ওর একটু চেনা জানা আছে, বলো তো ওকে দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারি। দেখি কদিন, নতুন ওষুধ সবে তো শুরু হলো, দরকার হলে বলবো। অপারেশনের তো আমারও ইচ্ছে নয়। বলো। জয়ন্ত প্রসঙ্গান্তরে গেল, তুমি টাকাটা কবে দিচ্ছ? কিসের টাকা? ভুলে গেলে? বললাম না সেদিন, এবার অ্যানুয়াল কনফারেন্সটা একটু বড় করে হচ্ছে, সেন্ট্রালের দুজন মিনিস্টারও আসবে। আমাকে জড়াচ্ছ কেন ভাই? আমি কোনো টিউনিয়নে নেই। এই কেমন কথা? ইউনিয়নে সবাই আছে, তুমিও আছো। বিপদে আপদে ইউনিয়ন ছাড়া কে পাশে দাঁড়াবে বলো তো? কে কত পাশে থাকে তা আমার জানা আছে। শ্যামলের স্বর ফের কঠিন হয়ে গেছে। লাস্ট ইয়ার মেট্রো ইন্ডিয়ার সঙ্গে যখন আমার ঝামেলা হলো, কারুর তো ভাই ঠিকইও দেখা যায়নি। ওপরতলা থেকে যা ইচ্ছে অর্ডার আসছে, তাই নিয়েই বা কে কবে প্রতিবাদ জানিয়েছে? জানানো হয় না, সেবার তো ডেপুটেশনও দিয়েছিলাম, লাভ হয়নি কিছু। তবু বলা তো হয়েছিল, হয়নি? শ্যামলী চুপ। তাহলে কবে দিচ্ছ টাকাটা? ফোর্স করলে দিয়ে দিব, তবে আমি কিন্তু ইউনিয়নে নেই। তুমিও না, একদম একরোখা রয়ে গেলে। ঠাট্টাটা ছুড়ে দিয়েই জয়ন্ত চলে গেল। শ্যামলী আনমনে দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, মনে মনে বলল, হ্যাঁ তাই, আমি একরোখাই, এই দুনিয়ায় আমার তেমনটা হতে শিখিয়েছে। শ্যামলী ভেবেছিল 4টে 4:30টার মধ্যে ফিরে আসবে, কিন্তু রোহন ফুড প্রোডাক্টসে কাজ সারতে অনেকটা সময় লেগে গেল। কোম্পানির গাড়ি যখন শ্যামলীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল, সূর্য তখন রং বদলে ফেলেছে। ফ্ল্যাটের কম্পাউন্ডে ঢুকতে ঢুকতে আঁচলে ঘাড় গলা মুছল শ্যামলী। প্রচণ্ড খাটুনি গেছে আজ, শরীর যেন আর বইছে না, পেটেও চনমনে খিদে। ফ্যাক্টরিতে মিষ্টি ফিষ্টি দিয়েছিল প্রচুর, একটার বেশি রসগোল্লা মুখে তোলেনি। মিষ্টি খেতে এমনিতেই সে ভালোবাসে না, তার ওপর অত মিষ্টি দেখলে কেমন যেন গা গুলিয়ে ওঠে। জেনে শুনেই কি লোকগুলো তাকে ওভাবে আপ্যায়ন করে? কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে অবশ্য বার দুয়েক, 2 বোতল পানীয় কতক্ষণেই বা থাকে তার পেটে।
সিঁড়ি দিয়ে ওঠার মুখে সার সার লেটার বক্স। নিজের নাম লেখা বাক্সটা একবার খুলে দেখল শ্যামলী। রোজকার মতোই 2-4টে দরকারি বিলপত্র ছাড়া আর তেমন কিছুই থাকে না। তবু খুলে দেখে একবার, অভ্যেস। ইলেকট্রিক বিল এসে গেছে, টেলিফোনেরটা আসবে সামনের মাসে। চিঠিপত্র যথারীতি নেই। কেই বা চিঠি লিখবে তাকে? দাদা, ভাই। মাসে 2 মাসে মার খোঁজখবর নিতে কয়েক মিনিটের জন্য ফোন করে তারা। এই না শ্যামলীর কত সৌভাগ্য। ফ্ল্যাটের দরজায় এসে শ্যামলী দাঁড়িয়ে রইল একটুক্ষণ। দোতলা উঠতেই কঠায় বা সিঁড়ি। এটুকুতে আজকাল কেমন যেন হাঁপিয়ে ওঠে। বুকে একটা চাপা অস্বস্তি হয়। খানিক সুস্থির হয়ে শ্যামলী ফ্ল্যাটের বেল টিপল। ঈষৎ দুরু বকে, মেয়েটা শেষ পর্যন্ত এসেছে তো। দরজা খুলে বুকটা যেন ছলকে উঠলে। সামনে ঝুমুর। পলকের খুশিটাকে পলকে গিলে নিল শ্যামলী। ঢুকে চটি ছাড়তে ছাড়তে নিরুত্তাপ গলায় জিজ্ঞেস করলো, কখন এলে? ঝুমুর আলগা হাসল। এই 4:30 নাগাদ। লাল গোলাই? হ্যাঁ, ট্রেন লেট ছিল একটু। এসে খাওয়া দাওয়া করেছ? শিয়ালদায় খেয়েছিলাম। বাবাই ওখানে রিফ্রেশমেন্ট রুমে নিয়ে গিয়ে। হিমাংশুই মেয়েকে পৌঁছতে এসেছে তাহলে। আজই কি ফিরে যাবে তাহলে বহরমপুর? নাকি কলকাতাতেই কদিন আস্তানা গাড়বে? তাহলে মেয়েকে এখানে ছেড়ে দিবে কেন? শ্যামলী আর কোনো প্রশ্ন করল না। বলল, আমি কিন্তু তোমার খাওয়ার ব্যবস্থা করে রেখে গিয়েছিলাম। জানি তো, আমি তো আসার পর থেকেই দিদা খাও খাও করছে। দিদা কি করছে? বসে বসে জব করছে। ও। শ্যামলী আর কোনো কথা খুঁজে পেল না। বাথরুম ঘুরে এসে বসলো ফালি ড্রয়িং স্পেসটাই। দরজার সামনে ছোট্ট পরিসরটুকুই এই ফ্ল্যাটের বসার জায়গা। বেতের চেয়ার টেবিল শোভিত। ঝুমুর ফ্যান চালিয়ে দিয়েছে। আলগোছে প্রশ্ন করলো, খুব গরম আছে তাই না? শ্যামলী ঘাড় নাড়ল। একদম বাতাস নেই। তুমি চান করবে না? করব, একটু ঠান্ডা হয়ে নি। শরবত খাবে? চিনি লেবু দিয়ে? না, 1 কাপ চা পেলে ভালো হতো। ঝুঁকে রান্নাঘরের দিকে দেখলো শ্যামলী। রেবা আছে? মানে তোমার রান্নার লোক? এই তো একটু আগে চলে গেল। আমি চা করে দিই? তুমি পারবে? ঝুমুর হেসে ফেলল। অত অলবড্ডি নই মা, বাড়িতে চা আমিই করি। করো, তবে। শ্যামলী যেন একটু দ্বিধাগ্রস্ত। সাবধানে ঘ্যাস ছিল। আমার ডান দিকের বার্নারটা গন্ডগোল করে। তোমার তো লিকার চা, অল্প চিনি। মেয়ের মনে আছে? শ্যামলীর ভালোই লাগলো বেশ। ঝুমুর সরে যেতে শ্যামলী উঠে নিজের ঘরে এলো। এই ঘরে একখানা খাট পাতা আছে। তবে সে রাতে সাধারণত সুপ্রভার ঘরে গিয়েই শোয়। রাতভর মাকে একা ফেলে রাখতে তার ভরসা হয় না। রাতে বারবার উঠে সুপ্রভা। একবার পড়ে টরে গেলেই চিত্তির। বড় আলমারিটা খুলে ভেতরে ঘড়ি ব্যাগ রাখলো শ্যামলী। ফের আলমারি লক করে চাবি গুজে রাখলো তোশকের নিচে। বাড়িতে এখন বাইরের লোক নেই, তবু চাবি রাখার সময় এদিক ওদিক তাকিয়ে নিল। এইও এক অভ্যেস। কাউকে বিশ্বাস না করাটা এমন মজ্জায় মিশে গেছে শ্যামলীর। পায়ে পায়ে সে এবার পাশের ঘরে সুপ্রভার বিছানায় বাজুতে হেলান দিয়ে, হাতে রুদ্রাক্ষের মালা, চক্ষু নিম্মিলিত অবস্থায় বসে আছে সুপ্রভা। শ্যামলী গলা খাকারি দিল। চোখ খুলে গেল সুপ্রভার। জপের মালা ছুঁয়ে থাকা আঙ্গুল স্থির, মুখে কান এঁটো করা হাসি। নাতনির আগমনে ভারী পুলক জেগেছে দিদিমার। শ্যামলী কেজো গলায় জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছো? ঠিক ঠিক। জপের মাঝে কথা বলতে নেই। সুপ্রভা ঢক করে মাথা নাড়লেন। ব্যথা কেমন? ওপর নিচে মাথা নাড়ল। মানে এখনও আছে। রেবা হট ওয়াটার ব্যাগ দিয়ে গেছে? এবার দুপাশে ঘাড় নড়ছে, অর্থাৎ না। কেন দেয়নি? এবার হাত মুখ চোখ সব একসাথে চঞ্চল। মার এই সব সান ল্যাঙ্গুয়েজ শ্যামলী ভালোই বোঝে। বড্ড গরম বলে গরম জলের ব্যাগ নেননি সুপ্রভা। রেবারও কোনো দোষ নেই, সে দিতে চেয়েছিলেন, সুপ্রভাই বারণ করেছেন। মাকে নিয়ে চলা সত্যিই বেশ অসম্ভব। টানা 3 মাস এখন সেক নিতে বলেছে ডাক্তার।
কমপক্ষে দিনে 2বার করে। ব্যথায় কাতর না হলে মা সবসময় এই চিকিৎসাটি নিতে চায় না, ফাঁকি দিতে চায়। অন্য সময় হলে শ্যামলী ঝেঁঝে উঠত, এখন ঠিক ততটা বিরক্ত এলো না তার। হাত উল্টে বলল, বুঝবে ঠেলা, নাতনির সামনেই ব্যথায় কাতরাবে। সুপ্রভার হেলদোল নেই কোনো, হাসছেন। কথা না বাড়িয়ে শ্যামলী নিঃসাড়ে রান্নাঘরের দরজায় মেয়েকে দেখছে চুরি করে। ঝুমুর যেন হঠাৎই অনেকটা বড় হয়ে গেছে। এই 1 বছরে কি সুন্দর চুল হয়েছে তার। সামান্য কোকড়া থোকা থোকা চুল কাঁধ ছাপিয়ে নেমে এসেছে পিঠের মাঝামাঝি। শরীরও দিব্যি ভরভরান্ত। সালোয়ার কামিজের ওড়না কাঁধে ঝুলিয়ে কেমন কাজ করছে। গায়ের রং অসম্ভব ফর্সা, দুধে আলতায় মেশানো। একেবারে ঠাকুরমার গাত্রবর্ণটি পেয়েছে ঝুমুর। চোখ, নাক, মুখ টানা টানা, বাপের মতো। ঠোঁটের কাজটাই যা একটু উঁচু উঁচু। এইটুকুই শুধু মার। গভীর মনোযোগে চা বানাচ্ছে ঝুমুর। পরিপাটি করে কাপে দিল, লিকার ঢালছে, অতি মৃদুস্বরে গান গাইছে গুনগুন করে। কাপে চামচ নাড়তে নাড়তে হঠাৎই ঘাড় ঘুরালো ঝুমুর। বিস্মিত স্বরে বলল, তুমি? ধরা পড়ে যাওয়া মুখে শ্যামলী হাসল। না, একটু জল খাবো। ও, ফ্রিজের জল খাবে না এমনি জল? তোমায় ব্যস্ত হতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। জল খেয়ে চা নিয়ে শ্যামলী সুপ্রভার ঘরে এলো, সঙ্গে সঙ্গে ঝুমুরও। সুপ্রভার জপতপের পালা শেষ, রঙ্গরসিকতা চলছে নাতনির সাথে। কী রে ঝুমি, তোর বহরমপুরের খবর টবর কিছু বল। ঝুমুর আড়ষ্ট জবাব দিল, বহরমপুরের খবর আবার কি? বহরমপুর বহরমপুরের মতোই আছে। সে খবর কে জানতে চায়, আসল খবর বল। আসল খবর আবার কি? বড় হয়েছিস, যৌবন এসে গেছে, কোনো স্পেশাল ছেলে বন্ধু টন্ধু হলো এবার? ঝুমুর যেন আরও আড়ষ্ট হয়ে গেল। শ্যামলীকে আর চোখে দেখে নিয়ে বলল, আহ দিদা, তুমি যে কি বলো না। মার সামনে বলতে বুঝি লজ্জা হয়? এই খুকু, তুই যা তো এখান থেকে, আমরা দুটিতে খানিক মনের প্রাণের কথা বলি। শ্যামলীও যেন সরে যেতে পারলে বাঁচে। মেয়ের আগমন বার্তা শুনে সে যে নিজেকে নির্লিপ্ত রাখার চেষ্টা করেছিল, যথাসম্ভব উদাসীন রাখার চেষ্টা করেছিল, মেয়েকে দেখার পর সেই নির্লিপ্ততা টাল খেয়ে যাচ্ছে। তবু একটা অসহজ ভাব তো রয়েই যায়। স্নানে চলে গেল শ্যামলী। মোটামুটি তরতাজা হয়ে বেরিয়ে দেখল সুপ্রভা ঝুমুরের মনের প্রাণের কথা শেষ। সুপ্রভা নিজের ঘরে টিভি চালিয়ে সিরিয়াল দেখছেন। ঝুমুর ড্রয়িং স্পেসে একা বসে আছে, ম্যাগাজিন উল্টোচ্ছে ঝুমুর। শ্যামলী ব্যস্ত হলো, ও মা, তুমি এখানে কেন, টিভি দেখছো না? ঝুমুর নাক সিটকেল, আমার বাংলা সিরিয়াল একদম ভালো লাগে না। অন্য কিছু তো দেখতে পারো, দিদাকে বলে চ্যানেল ঘুরিয়ে দাও। না না থাক, দিদা দেখছে দেখুক, আমার এবার পড়তে বসতে হবে। ও হ্যাঁ, তোমার তো পরীক্ষা পরশু, তাই না? হ্যাঁ, বাবা বলল একদিন আগেই যাও, তিতু হয়ে পরীক্ষা দিতে পারবে। তোমার সিট ফোর্ট উইলিয়াম স্কুলে পড়েছে বলেছিলে না? হ্যাঁ, চেনো স্কুলটা? ওই তো হেস্টিংসে, যেতে আসতে দেখেছি। পরশু আমার সঙ্গে একটু যাবে? শ্যামলী চুলে চিরুনি চালাচ্ছিল, হঠাৎ হাত থেমে গেল। অস্ফুষ্ট বলল, তো তোমার বাবা? বাবা তো ফিরে গেল, 5টা কতই যেন ট্রেন। ও, তো যাবে আমার সঙ্গে, অসুবিধার কি আছে? তোমার তো একদিনই পরীক্ষা। ঝুমুর ঘাড় নাড়ল। শ্যামলী একটু চুপ করে রইল, তারপর হঠাৎই প্রশ্নটা করে ফেলেছে, তোমার বাবা কি আবার তোমায় ফিরিয়ে নিয়ে যাওয়ার দিন আসবে? বাবা আর আসবে না, পিসি সামনের মঙ্গলবার বহরমপুর যাচ্ছে, আমি পিসির সাথে চলে যাব। শ্যামলীর মুখ ফসকে বেরিয়ে গেল, তা এবার তুমি পিসির বাড়ি উঠলে না কেন? ঝুমুর যেন থতমত খেয়ে গেল, হাঁ করে একটু দেখলো শ্যামলীকে, তারপর পাল্টা প্রশ্ন করল, আমি এসেছি বলে কি তোমার খুব অসুবিধে হচ্ছে? শ্যামলী বুঝতে পারলো ও কথাটা বলাটা ভুল হয়ে গেছে। ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিকভাবে কথা বলতে পারে না বলেই তো অনেকে তাকে ভুল বোঝে। তাড়াতাড়ি ঢোক গিলে বলল, আমার আর কিসের অসুবিধে, আমি তোমার কথা ভেবেই বলছিলাম, এটাও তো তোমারই বাড়ি, তুমি যখন খুশি এসে থাকতে পারো। কিন্তু তুমি তো এত ছোট জায়গায় থেকে অভ্যস্ত নও,
বহরমপুরে তোমাদের কত বড় বাড়ি, এমনকি তোমার কাকা পিসিদেরও বাড়ি কত ছড়ানো ছিটানো, তোমার এখানে প্রবলেম হতেই পারে। ঝুমুরের দৃষ্টি পলকের জন্য শ্যামলীতে স্থির হলো। মার মাঝে কী যেন দেখছে সে, দেখছে না বুঝতে চাইছে। ঠোঁটে হাসি ফুটে উঠল। ফ্ল্যাটটা ছোট কোথায়, দুটো ঘর, বাথরুম, ব্যালকনি, খাওয়ার জায়গা, বসার জায়গা সবই তো আছে। ধুস, ঘর কোথায়, খুপড়ি তো 10x12, 11x12। ব্যালকনিটা এত ছোট, দুটো টব পাশাপাশি রাখলে জুড়ে যায়। কত সাইজ ফ্ল্যাটটার কে জানে কত। প্রমোটার তো বলেছিল 630 স্কোয়ার ফিট। আমার হিসেবে অত আসে না। এই ফ্ল্যাটের দাম 4 লাখ টাকা দাম হয়। ঝুমুর এবার একটু শ্যামলীকে দেখলো। তুমি লোন করে কিনেছো না মা? নইলে এত টাকা একসাথে পাবো কোত্থেকে? হিসেব করে দেখছিলাম, মাসে মাসে 2-2.5 হাজার টাকা ভাড়া গোনার চেয়ে কষ্টে শিষ্টে 3,500 টাকা করে কাটাতে পারলে মাথার উপর একটা নিজস্ব ছাদ হয়ে যাবে। জায়গাটাও তখন খুব পছন্দ হয়ে গিয়েছিল। দিব্যি খোলামেলা, সামনে বাইপাস কানেক্টার। বটেই তো, খুব ভালো করেছো। সব থেকে বড় কথা, সাহস করে কিনে তো ফেলেছো। কথাটা টং করে বাজলো কানে, বেসুরো বাজনার মতো, সুমধুর ঘণ্টার ধ্বনির মতো। বেশ প্রাপ্তবয়স্কদের মতো কথা বলছে তো ঝুমুর। কিন্তু তার ফ্ল্যাট কেনার সাহসটাকে কি মন থেকে প্রশংসা করলো তার মেয়ে, নাকি ভবিষ্যতের জন্য তার আর একটা প্রপার্টি হয়েছে? এই ভেবেই উল্লসিত হলো মনে মনে। ছি ছি, এত সংশয়! শ্যামলী কড়া করে ধমক দিল নিজেকে। তোর মনটা সত্যিই বড় ছোট হয়ে গেছে রে শ্যামলী। কখনো রাতে এ বাড়িতে থাকলে সুপ্রভার কাছেই শোয় ঝুমুর। শ্যামলী তখন আপন কক্ষের একক শয্যায়। ঝুমুরের সেই 13 বছর বয়স থেকেই এরকম ব্যবস্থা চলে আসছে। সুপ্রভার পাশে শুতে ঝুমুর যতটা স্বচ্ছন্দ, শ্যামলীর পাশে ঠিক ততটা নয়। অনেক রাত অবধি দিদা নাতনির কলকল চলে, শ্যামলী শুনতে পাই। এবারই প্রথম অন্যরকম আয়োজন। রাত জেগে পড়বে বলে ঝুমুর শ্যামলীর ঘরটা চেয়ে নিল আজ। শ্যামলীর সিঙ্গেল বেড খাটে বই খাতা ছড়িয়ে বসেছে ঝুমুর। এই ঘরে আজ ঘুম আসছিল না শ্যামলীর। আশ্চর্য, এত ক্লান্ত ছিল শরীরে, তবু নিদ্রা কই। সুপ্রভাকে খাওয়ার আগে একটা ঘুমের ওষুধ দেওয়া হয়। তিনি এখন তামাটে তন্দ্রায়। শ্যামলী বিছানায় এপাশ ওপাশ করছিল। মেয়েটা ও ঘরে একা একা পড়াশুনো করছে, পাশে গিয়ে বসবে কি? মায়েদের কি বসতে হয়? কফি দুধ কিছু দিয়ে আসবে কি মেয়েকে? মায়েদের কি দিতে হয়? তখন বেশি খেলো না মেয়েটা, মাত্র 2টো রুটি আর মুরগির ঝোল। বেশি রাতে যদি খিদে পায় ঝুমুরের, ফ্রিজে অবশ্য সন্দেশ রাখা আছে, জিজ্ঞেস করে আসবে। মায়েরা কি জিজ্ঞেস করে? একটু অস্থির হয়েই শ্যামলী বিছানা ছেড়ে নামলো এক সময়ে। পাশের ঘরে গিয়েই তো তার চক্ষু স্থির। ওমা, মেয়ে পড়বে কি? মেয়ে তো ভোস ভোস করে ঘুমোচ্ছে। কেমন অদ্ভুতভাবে শুয়ে আছে ঝুমুর। একটা পা ঝুলছে খাটের বাইরে, হাত কেতরে আছে, মাথার নিচে কোনো বালিশ নেই। মায়েরা কি এখন ঠিক করে দেয় কিভাবে মেয়েকে শুয়ে দিবে সে? বিছানায় ছত্রাকার খাতা বইগুলো গুছিয়ে তুলল শ্যামলী, রাখলো ড্রেসিং টেবিলে। ওড়নাখানা টেনে নিয়ে পাট করে রাখলো আন্নায়। মেয়েকে সন্তর্পণে ঠেলে শুইয়ে দিল বিছানার ঠিক মধ্যিখানে, মাথার নিচে বালিশ দিল। করে উঠল ঝুমুর। কি একটা আঁকড়ে ধরতে চাইল। পাশ বালিশ খুঁজছে নাকি মেয়ে? এনে দেবে ও ঘর থেকে ছোট্ট পাশ বালিশটা? নির্নিমেষে মেয়ের মুখ পানে তাকিয়ে আছে শ্যামলী। নিষ্পাপ মুখে কি অপরূপ শোভা! মায়া জাগে বড়। মেয়েকে একটু আদর করতে ইচ্ছে করে তার, হাত রাখতে ইচ্ছে করে মেয়ের মাথায়। রাখবে? মায়েরা কি মাথায় হাত রাখে? যদি মেয়ে জেগে ওঠে, যদি ভাবে এটা আবার মায়ের বড় আহ্লাদীপনা। নিয়তির কি ঠাট্টা! এই মেয়ে তার একান্ত আপন হতে পারত, অথচ হলো না। গর্ভে বহন করলো শ্যামলী, প্রসব বেদনা সহ্য করলো শ্যামলী, অথচ মেয়ে হিমাংশুর হয়ে গেল। আইন আদালত তো তাই বলল। কোনটা নিয়তির বড় ঠাট্টা, মেয়ের পর হয়ে যাওয়া, নাকি হিমাংশুর সাথে শ্যামলীর বিয়ে হওয়াটা?
আলোটা নিভিয়ে শ্যামলী ব্যালকনিতে এসে দাঁড়ালো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, মেঘের গায়ে লালচে আভা। আধখানা চাঁদ মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে বারবার। হঠাৎ হঠাৎ জেগে উঠছে এক আটটা নক্ষত্র, বিষণ্ণ স্মৃতির মতো। হিমাংশুর সাথে শ্যামলীর বিয়ের যোগাযোগটাই তো হয়েছিল বেশ অদ্ভুতভাবে। বেলডাঙায় একটা ওষুধের দোকান ছিল শ্যামলীর বাবার, ছোট কিন্তু মোটামুটি চালু ব্যবসা। দোকান চালিয়েই বেলডাঙাতে একটা বাড়ি তুলেছিল শিবপ্রসাদ। বেলডাঙার লাগোয়া খানপুর গ্রামে শ্যামলীদের আদি বাড়ি ছিল, যেখানে শিবপ্রসাদের কিছু জমি জমাও ছিল। কাজে কর্মে প্রায়শই বহরমপুর ছুটতে হতো শিবপ্রসাদকে। কখনো বা ডিস্ট্রিবিউটারদের ঘরে, কখনো বা ব্যাংকে, কখনো বা আদালতে। বহরমপুরেই তার সীতেশ হালদারের সাথে আলাপ। কর্মসূত্রে মুর্শিদাবাদ গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন সীতেশ। মোটামুটি অবস্থা, টাউনে নিজস্ব বাড়ি আছে। কথাবার্তায় একটু চালবাজ টাইপের লোক ছিল এই সীতেশ। চরিত্রের দোষও ছিল তার, উদ্দাম জুয়া খেলতেন। হিমাংশু সেই সীতেশ হালদারেরই বড় ছেলে ছিল। হিমাংশু তখন সবে ল পাস করে প্র্যাকটিস শুরু করেছে বহরমপুর কোর্টে। বিয়ের কথাবার্তাও চলছিল। হিমাংশুকে দেখেই ভারী মনে ধরে গিয়েছিল শিবপ্রসাদের। টকবকে জোয়ান, সুপুরুষ চেহারা, অমায়িক স্বভাব। এমন ছেলেকে জামাই করতে কার না সাধ হয়। কিন্তু কোন মুখে শ্যামলীর সাথে বিয়ের কথা পারবেন শিবপ্রসাদ? তার ওই একটি মাত্র মেয়ে, কিন্তু মেয়েটা যে দেখতে মোটেও ভালো নয়। একেবারে বাপমুখো চেহারা পেয়েছে। থ্যাবড়া নাক, উঁচু উঁচু দাঁত, পুরু ঠোঁট, গায়ের রংটিও যথেষ্ট কালো। এক কথায় যাকে কুরুপা বলে। শ্যামলী মনের বাসনা মনেই রেখে দিয়েছিল শিবপ্রসাদ। কিন্তু আকাশ থেকে একদিন একটা সুযোগ খসে পড়ল। ব্যাংকে একটা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন সীতেশ। তহবিলের তছরূপের ব্যাপার, প্রায় লাখ 2 টাকার হিসেব নেই। সীতেশের চাকরি যায়, শ্রীঘর বাস্তু অনিবার্য। শিবপ্রসাদই তখন বাঁচালেন সীতেশকে। ব্যাংক ম্যানেজারের সাথে শিবপ্রসাদের হৃদ্রতা ছিল। তিনি মাঝে দাঁড়িয়ে বললেন টাকাটা সীতেশ দিয়ে দিবেন, কিন্তু ঘটনাটা যেন চাপা পড়ে যায়। নিজেই টাকা জোগাড় করে সীতেশকে দিয়েছিলেন শিবপ্রসাদ। একটাই শর্ত ছিল, আমার মেয়েটাকে আপনার ঘরে নিয়ে যেতে হবে। মান সম্মান বাঁচাতে সীতেশও তখন ওই সত্য মানা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। এক শুভ লগ্নে বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, শুভ লগ্নই, অন্তত শিবপ্রসাদ সীতেশের তখন সেরকমই মনে হয়েছিল। শ্যামলীর তখন 19 বছর বয়স, সবে হায়ার সেকেন্ডারি টপকে কলেজে ঢুকেছে। এমন লোভনীয় পাত্র যে তার কপালে জুটেছে, সে তখন আনন্দে আত্মহারা। ভুল ভাঙল ফুলশয্যার রাতেই। হিমাংশু তাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল যে তাকে তার আদৌ পছন্দ হয়নি। নেহাত বাবার মুখ রক্ষা করতে সে বিয়েতে বসতে বাধ্য হয়েছে। প্রথম 2-4টে মাস তাও শ্যামলীর শরীরটা নিয়ে ঘাটাঘাটি করেছে হিমাংশু। অন্ধকার বিছানায়, উঁচু দাঁত, থ্যাবড়া নাকের সাথে স্বর্গের অপ্সরীদের কী বা তফাৎ থাকে। ক্রমশ সেই মোহটুকুও কেটে গেল। যে দিনগুলো এখনো নোংরা পাখের মতো লেগে আছে শ্যামলীর গায়ে। উফ, ভাবলেই এখনো গা ঘিন ঘিন করে ওঠে। কি অপমান, কি অপমান! বন্ধুর বিয়েতে শ্যামলীকে সাথে নিয়ে গেল না হিমাংশু। কি না, এমন বউ নিয়ে লোক সমাজে যেতে তার লজ্জা করে। রাত দুপুর অবধি ফিরি না কেন? কেন ফিরব? আয়নায় নিজের মুখটা দেখেছো? গাইয়া মেয়ে ছেলে, কি কথা বলবো তোমার সঙ্গে? বাপ কটা টাকা দিয়ে আমার মাথা কিনে নেয়নি, একদিন পাছায় লাথি মেরে তাড়িয়ে দেব। হ্যাঁ, এরকমই ভাষা ছিল হিমাংশুর। বাইরের জগতে যে রূপবান, গুণবান, অমায়িক ঘরে সে যে থাকে, সেই বোঝে ঘরের মানুষ কী চিজ। তবে হ্যাঁ, শ্যামলীও বেশি দিন মুখ বুজে থাকেনি। রূপ না থাক, সে তো আর ভিখিরি বাড়ির মেয়ে নয়। কেন পড়ে পড়ে সহ্য করবে লাঞ্ছনা? সেও তাল দিয়ে কটু বাক্য করে গেছে, চেঁচিয়ে পাড়া মাত করেছে। শ্বশুর শাশুড়ি তখন ভোল পাল্টে ফেলেছেন, অতীত ভুলে গেছেন।
তখন তাদের কি উপদেশের বহর! কি করবে বৌমা? রূপ না থাকলে গুণ দিয়ে কি পুরুষের মন জয় করা যায়? তুমি সারাক্ষণ মুখের উপর অত চোপা করলে তার মন তো এমনিতেই বিষিয়ে যাবে। দেবাংশু পর্যন্ত বলে, মেনে নাও বৌদি, মানিয়ে নাও। দাদা এখনকার হিরো মানুষ, তাকে সবসময় ছোট করো না। রুমা আবার সান্ত্বনা দিত অন্য কায়দায়, একটা বাচ্চা কাচ্চা হয়ে যাক, দেখবে দাদা ঠিক ঠান্ডা হয়ে যাবে। ভুটু হওয়ার আগে অবধি আমার বরটাও তো কেমন উড়ু উড়ু স্বভাবের ছিল, কিন্তু এখন কেমন সংসারী হয়ে গেছে বলো তো। মেয়ে হওয়ার পরও কি শ্যামলীর ভাগ্যের চাকাটা ঘুরল? না, ঘুরেনি, উল্টো আরও খারাপ খারাপ টিম্পনি। মেয়ের আমার কপাল ভালো, মার মতো রূপ হয়নি। মেয়েকে তেল মাখিয়ে অমন রোদ্দুরে ফেলে রেখো না, তোমার মতো কেলেকুষ্টি হয়ে যাবে না হলে। বাচ্চা বিয়ে এমন কিছু মাথা কিনে নাওনি, না পোষাই তো বলে দিয়েছি, মানে কেটে পড়ো। আরও কত রকম ভাবে যে অসম্মান করেছে হিমাংশু, তার কি কোনো লেখাজোকা আছে? বাড়িতে কুকুর বেড়াল পুষলেও মানুষের মায়া পড়ে, শ্যামলীর প্রতি হিমাংশুর কি সেটুকু মায়াও ছিল না। শ্যামলীর অবশ্য কুকুর বেড়ালের মতো ক্রমাগত আছড়ে গেছে হিমাংশুকে। কেন আছড়াবে না? সে কি ঘাস, ইট, পাথর, প্রাণহীন চেতনাহীন একটা জড়বস্তু? তবে জীবন ভারী বিচিত্র, প্রেমহীন, পরস্পরের প্রতি অনুভূতিহীন মানুষও দিব্যি দিনের পর দিন পাশাপাশি বাস করে যায়, ক্ষতবিক্ষত হয়েও বেঁচে থাকে, পাশাপাশি ঘুমোয়, সাংসারিক কথাবার্তা বলে, মাঝে মাঝে গভীর রাতে জীবজন্তুর মতো মিলিতও হয়। আবার কখনো কখনো হঠাৎ এক বিধ্বংসী ঝড় এসে সম্পর্ককে ছিন্ন ভিন্নও করে দেয়, কিংবা হয়তো ঠিক তাও নয়, ধিকি ধিকি তুষের আগুনের মতো প্রতিদিনই জ্বলে, প্রতিদিনই পোড়ায় পরস্পরকে। সেই আগুন থেকেই হঠাৎ একদিন একটি স্ফুলিঙ্গ ছিটকে গিয়ে সৃষ্টি করে দাবানল, পুড়ে ছারখার করে দেয় চারপাশ। শ্যামলীর এখনও দিনটার কথা মনে আছে। ইংরেজি নববর্ষ, হিমাংশু পিকনিকে গিয়েছিল বন্ধু বান্ধবদের সাথে, ফিরলে প্রায় মাঝরাতে। যথেষ্ট মদ্যপান করেছে, প্রায় রীতিমতো টলছে। ঘরে ঢুকেই তার কি উচ্ছ্বাস! আহ, রঞ্জনা কি অপূর্ব গান গাইল, কি মিঠে গলা! 1.5 বছরের ঘুমন্ত ঝুমুরকে পাশে নিয়ে শ্যামলী তখন পুরো জেগেছিল। প্রথমটা সে চুপচাপই শুনছিল, বার কয়েক স্তুতিবাক্য শোনার পর ধপ করে জ্বলে উঠল। তা ফেরার কি দরকার ছিল? তার গান শুনেই রাতটা কাটাতে পারতে। হিমাংশু চোখ ছোট ছোট করে তাকালো। কোথায় কিভাবে রাত কাটাবো তুমি বলে দেবে? বটেই তো, তুমি তো বাইজি বাড়ি থাকবে না বন্ধুর বউয়ের সাথে গা ঘষাঘষি করবে, সে তো তোমার ব্যাপার। কি, রঞ্জনাকে বাইজি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। রঞ্জনার সম্পর্কে আর একটা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নিব, তুই আমার পায়ের নখেরও যোগ্য নস। শ্যামলীও মাথা ঠিক রাখতে পারল না, বলে বসল, জোর আসনাই চলছে বুঝি? ক্রোধে উন্মত্ত হয়ে গিয়েছিল হিমাংশু, পাগলের মতো ধাপাধাপি করছিল, পাল্লা দিয়ে শ্যামলীও। রাত দুপুরে সে কি এক রই রই কাণ্ড! নেশার ঝোঁকে শ্যামলীর গলা টিপে ধরতে গিয়ে এসেছিল হিমাংশু। নিজেকে ছাড়াতে গিয়ে হিমাংশুও ধাক্কা মেরে ফেলে দিয়েছিল শ্যামলীকে। তারপরে অঘটনটা ঘটল। খাটের কোনায় ধাক্কা খেয়ে মাথা ফেটে গেল হিমাংশুর, গল গল করে রক্ত বেরোচ্ছিল। ব্যাস, হিমাংশু তো ছিলই, শ্বশুর শাশুড়িও জো পেয়ে গেল। ঢাকের ভায়া হয়ে আসরে নেমে পড়ল শ্বশুর শাশুড়ি। চারিদিকে রটে গেল হিমাংশু নাকি খুন করতে গিয়েছিল শ্যামলীকে। একটা অর্ধশিক্ষিত কুৎসিত গ্রাম্য মেয়েকে তারা ঘরের বউ করে এনেছিল, যে কিনা শেষে এই আচরণ করলো। জমি তৈরি হয়ে গেল। এবার শ্যামলীকে গলা ধাক্কা দেওয়া কি এমন আর সমস্যা? মেয়েটাকে পর্যন্ত নিয়ে আসতে দেয়নি নিষ্ঠুরের দল। শিবপ্রসাদ গিয়ে হাতে পায়ে ধরেছেন, তবুও না। শেষ পর্যন্ত শ্যামলীকে আদালতের শরণাপন্ন হতে হয়েছিল। তখনকার মতো মামলা জিতে মেয়েকে কাছে পেল বটে, কিন্তু রাখতে পারল না। হিমাংশু তখন এক অদ্ভুত প্যাচ খেলেছিল।
কিছুতেই শ্যামলীকে ডিভোর্সের মামলা করতে দেয়নি তখন, বরং মাঝে মাঝে সে বেলডাঙায় আসতো, মেয়ের সাথে সময় কাটাতো। শ্যামলীকেও আবাসে ইঙ্গিতে বোঝাতো একটা মিটমাট চাই। নেহাত তার মা বাবা রাজি হচ্ছে না তাই। মেয়ের 5 বছর পুড়তে না পুড়তে হিমাংশু স্বরূপে বিকশিত হলো। নিজেই আদালতে মামলা আনলো বিচ্ছেদের। কারি কারি সাক্ষী এনে প্রমাণ করে দিল শ্যামলী নাকি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। তাছাড়া মেয়েকে মানুষ করার মতো আর্থিক সামর্থ্য তার নেই, কারণ সে তখন কোনো চাকরি করছে না। অতএব কন্যা প্রতিপালনের ভার হিমাংশুরই প্রাপ্য। আশ্চর্য, মেয়েও তখন বলেছিল সে মায়ের কাছে নয়, বাবার কাছে থাকতে চায়। কতবার আদালতে ছুটবে শ্যামলী, তাও আবার সেই আদালতে যেখানে সর্বত্র হিমাংশুর জাল বিছানো ছিল। মেয়েকে হারিয়ে শোকে দুঃখে পাগল হওয়াই তো স্বাভাবিক ছিল শ্যামলীর, কিন্তু অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। শ্যামলী পাগল হয়নি, পাথরই হয়েছিল। আবেগের টুটি চিপে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াতে চেয়েছিল। বেলডাঙায় ফিরে এসেই শুরু করেছিল পড়াশুনো। ডিভোর্সের আগেই গ্র্যাজুয়েশন করে ফেলেছিল। মেয়েকে পাকাপাকিভাবে হারানোর পরে শুরু হলো চাকরির চেষ্টা। মরিয়া হয়ে সে একটি চাকরি খুঁজছিল, বাবা মা কারুর বাধা না মেনে। যারা তার সুখ কিনতে গিয়ে তাকে আগুনে পুড়িয়েছে, কেন সে তাদের উপর ফের নির্ভরশীল হবে? হিমাংশু অবশ্য আইন মেনে চলেছে বরাবরই। আইন মানে আদালতের রায়ের বয়ানটুকু। নিয়ম করে 1 মাস অন্তর অন্তর মেয়েকে পাঠিয়েছে বেলডাঙায়। শ্যামলী চাকরি করতে করতে কলকাতায় চলে আসার পর বছরে 1-8 বার মেয়েকে নিয়ে আসতো দেবাংশু কিংবা ঝুমার ভারী। সেখান থেকে একটি রাত্রি হয়তো শ্যামলীর জন্য বরাদ্দ, তার বেশি আর কিছুতেই মুঠোটি আলগা করল না হিমাংশু। শত অনুরোধ উপরোধেও নয়। ঝুমুরের কি তেমন টান ছিল কোনো দিন তার মায়ের প্রতি? দিদার কাছে ঝুমুর তাও অনেকটা সহজ, কিন্তু কিভাবে যেন মার সাথে তার একটা দূরত্ব রয়েই গেল। তুচ্ছ আলাপের সময়েও মনে হয় আড়াল থেকে সুতো টানছে কোনো অদৃশ্য বাজিকর। পুতুলের মতো ঠোঁট নড়ছে ঝুমুরের। এবার কি ঝুমুর একটু অন্যরকম? চাঁদ এখনও পুরোপুরি মেঘের আড়ালে। বাতাস হঠাৎই নিথর। একটা ঝড় বৃষ্টি হয়তো নামলেও নামতে পারে। শ্যামলী বিড়বিড় করে বলল, নামুক, একটু বৃষ্টি নামুক, একটু অন্তত শীতল হোক পৃথিবীটা। ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ঠিক ঠিক করছে ভিড়। অজস্র কাউন্টার থেকে দীর্ঘ লাইন বেরিয়ে এঁকে বেঁকে পৌঁছে গেছে ফুটপাতে। বাইরে খড় রৌদ্রুর চড়া তাপের সাথে সাথে মেজাজও পাড়া চড়েছে অনেকের। হট্টগোল বেঁধে যাচ্ছে মাঝে মাঝেই, কারণ ছাড়াই। লাইনের মাঝে মাঝে দাঁড়িয়ে শ্যামলী দরদর করে ঘামছিল। ঘড়ি দেখছে ঘন ঘন, 11:30 বাজে। বিল জমা দিয়ে বাড়ি ফিরতে 0.5 ঘন্টা আরও লেগেই যাবে। আজ একবার ব্যাংকে যেতে পারলে ভালো হতো। অনেক দিন পাসবইটা আপ টু ডেট করা হচ্ছে না। আজ আর কি সময় পাবে সে? ঝুমুর সকাল থেকে পড়াশুনোয় মগ্ন। ওর খাওয়া দাওয়ার আগে নিশ্চয়ই শ্যামলীর বাড়ি ফিরে যাওয়া উচিত। মেয়েটা থাকছে কদিন, নিজের হাতে একটু রান্না বান্না করলে কেমন হতো? চিংড়ি মাছ কিনে নিয়ে যাবে গড়িয়াহাট থেকে। ছোট ছোট চিংড়ি দিয়ে রাতে ভালো করে ফ্রাইড রাইসও বানানো যায়। যাকগে, কাল পরীক্ষা, বেশি কিছু উল্টোপাল্টা না খাওয়ানোই ভালো। বরং বিকেলে পুডিং করে দেবে। ছোটবেলা থেকেই ঝুমুর পুডিং কাস্টার্ড খেতে খুব ভালোবাসে। একটা বাচ্চা ছেলে কেটলি হাতে ঘুরছে চা নিয়ে। ভিড়ের মধ্যে বাণিজ্য। দুধ চা খেলে শ্যামলীর একটু অম্বল হয়, তবু ছেলেটাকে ডেকে ভাঁড়ে চা নিল। গরম পানীয় যদি, গরমটা একটু কাটে। ভাঁড়ে চুমুক দিয়েই আচমকা পেট গুলিয়ে উঠল শ্যামলীর। জিতেন সরকার নিশ্চয়ই অফিসে হত্যে দিয়ে পড়ে আছে এখনও। নিশ্চয়ই মনে মনে শ্যামলীর মুণ্ডুপাত করছে। উচিত জব্দ হয়েছে বেটা। দেখা যাক 7 দিনের মধ্যে কে তোর কারখানায় পা রাখে। শ্যামলী না বলে কয়ে ছুটি নিয়েছে, কাউকে কোনো চার্জ দিয়ে আসেনি। অন্য কোনো অফিসার সরকার এন্টারপ্রাইজ মারাতেই পারবে না। পাশের কাউন্টারে টাকা জমা দিয়ে বেরিয়ে আসছে একটি ছেলে। বছর 35 বয়স, একমুখ দাড়ি,
ছোটোখাটো হাইট, পরনে জিন্স আর পাঞ্জাবি। শ্যামলীকে দেখে হঠাৎই দাঁড়িয়ে পড়েছে ছেলেটা। দিদি, আমাকে চিনতে পারছেন? শ্যামলী চিনেছে ছেলেটাকে। তার ছোট ভাই বুলুর সঙ্গে বন্ধুত্ব ছিল। ঝিল রোডে তাদের বাড়িতে থাকতো। আনাগোনাও ছিল অল্প স্বল্প। খুব একটা উচ্ছ্বাস দেখালো না শ্যামলী, হাসলো সামান্য। চিনব না কেন? তুমি তো তরুণ। আছো কেমন? ওই ওই একরকম, কেটে কুটে যাচ্ছে, রক্ত পড়ছে না। তুমি ইন্স্যুরেন্সে চাকরি করতে না? ওই আর কি, দিনগত পাপ ক্ষয়। অফিসে যাওনি আজ? আমার অফিস তো কাছেই, গড়িয়াহাট মার্কেটের ওপরে। তরুণ চাপা গলায় বলল, অফিসে সই করে কেটে এসেছি। এখনও ঝিল রোডেই আছো? নিজের বাড়ি ছেড়ে যাব কোথায় দিদি? আপনার ফ্ল্যাটটা নাকি খুব সুন্দর হয়েছে। তরুণ গাল ছড়িয়ে হাসল। সব খবরই পাই। মানু বৌদি একদিন আপনাদের ফ্ল্যাটে গিয়েছিল না? জানেনই তো, মানু বৌদি হলেন পাড়ার গ্যাজেট। মানু অর্থাৎ ঝিল রোডে শ্যামলীর প্রাক্তন বাড়িওয়ালার পুত্রবধূ। একদিন গড়িয়াহাট মোড়ে দেখা হয়েছিল। ভদ্রমহিলা খুব নাছোড়বান্দা, প্রায় জোর করেই নিয়ে এসেছিল শ্যামলীকে ফ্ল্যাটটা দেখাতে। গায়ে পড়া ভাব শ্যামলীর একদম পছন্দ নয় জানা সত্ত্বেও। শ্যামলী আলগা হাসি ফুটিয়ে বলল, ওই করেছি আর কি একটা কোনো রকমে। মাসিমা তো আপনার সাথেই থাকেন। বুলু কি দিল্লিতেই আছে? সেই যে কি একটা পেইন্ট কোম্পানিতে চাকরি না কি যেন করছিল না? ও চাকরিটা ছেড়ে দিয়েছে, এখন আছে নয়ডায় একটা ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। ওই যে যাদের ব্র্যান্ডের নাম সুপার কুল। বিয়ে থা করেছে? তোমায় মানু বৌদি বলেনি? ফুট করে পিন ফুটিয়ে দিল শ্যামলী। গত বছর একটা বাচ্চাও হয়ে গেছে। তাই? ঠিক ছেলে, একবার জানালো না পর্যন্ত। বুলুর বিয়েটা সত্যিই বড্ড বেশি তাড়াহুড়া করে হয়েছিল। যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো বুলু। মেয়েটাও যাদবপুরেরই ছাত্রী। ওখানেই দেখা সাক্ষাৎ, প্রেম ভালোবাসা। দিল্লিতে আগেই চলে গিয়েছিল বুলু। শ্যামলী ফ্ল্যাট কিনে গুছিয়ে বসার পরপরই পুট করে দিল্লি থেকে এসে বিয়েটা সেরেই মেয়েটাকে নিয়ে চলে গেল। রেজিস্ট্রি করেছিল। কবে সামাজিক অনুষ্ঠানও হয়েছিল হয়তো একটা ছোটোখাটো করে, খুব বেশি লোকজনকে ডাকা হয়নি। তরুণের সাথে বুলের এমন সাংঘাতিক কিছু মাখামাখি ছিল না, স্রেফ সমবয়সী প্রতিবেশী বলেই বন্ধুত্ব। খামোকা প্রাক্তন প্রতিবেশীকে কেন নিমন্ত্রণ করবে বুলু? জোরাজুরি করলে বুলু আত্মীয় স্বজনদেরই খবর দিত না? এরা তো কোন ছাড়। শ্যামলী স্মিত মুখে হেসেই বলল, মনে হয় যোগাযোগ করতে পারেনি। তাই হবে, আমিও ভেবেছিলাম বিয়েতে আপনাদের ডাকবো। তা বুলু আসে কলকাতায়? আগে বুলু বছরে 2-3 বার আসতো। বিয়ের পর যাতায়াতটা কমে গেছে। এখন বড়জোর বছরে একবার, শীতকালে আসে। দিল্লিতে খুব ঠান্ডা পড়ে তো পালিয়ে আসে। তবে বাচ্চা ছোট বলে গেল শীতেও আর আসেনি। বুলুর শ্বশুর শাশুড়ি ঠিক ওই সময়েই 3 মাস কাটিয়ে এসেছে দিল্লিতে। তা এত সব কথা তরুণকে কেন বলতে যাবে শ্যামলী? আলতো করে একটু মাথা নেড়ে দিল। এবার হলে একবার পাড়ায় আসতে বলবেন তো। বলবেন আমরা ওকে খুব মিস করি। বলবো আমরা আপনাকেও খুব মিস করি। আমার মা আপনার কথা সব সময় বলে। কেমন সুন্দর মাকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে থাকতেন, কি সেবা যত্ন করতেন মাসিমার। যখন মাসিমার বড় অপারেশনটা হলো, বলতে গেলে আপনিই তো তখন একা। বুলু তো তখন কলকাতায় চাকরি ছেড়ে দিল্লি ছুটল। বুলু তো ওই সময়ে আসতেও পারেনি, তাই না দিদি? তখন সবে নতুন চাকরিটা। কথাটা বলতে বলতে শ্যামলী কিঞ্চিত অন্যমনস্ক। অপারেশন টেবিলে মা যদি মারা যেত তাহলে কি আসতো বুলু? ছুটি পেত? তরুণ ঘড়ি দেখছে, বলল, আসি দিদি, পারলে একদিন যাব আপনার ফ্ল্যাটে, মাসিমার সাথে দেখা করে আসব। শ্যামলী মুখ ফিরিয়ে নিল। বুলুর কথা স্মরণ করিয়ে দিলে মনটা কেমন যেন বিস্বাদ করে দিয়ে গেল তরুণ। ইদানিং কেমন যেন হয়ে গেছে বুলু। শুধু নিজের সংসার, নিজের চাকরি, নিজের বউ, নিজের ছেলে, দুনিয়ায় আর যেন কিছুই নেই। শ্বশুর শাশুড়ি 3 মাস দিল্লি থেকে এলো, বুলু তাতে পরম আহ্লাদিত।
সম্ভবত বউ খুশি হয়েছে বলে, অথচ নিজের মার বেলায়, নিজের দিদির বেলায় এত শখ নেই বুলুর। একবার সচক্ষে ছোট ছেলের ঘর সংসার দেখে আসতে চেয়েছিল শ্যামলীর মা। তাতে কিন্তু বুলুর কণামাত্র উৎসাহ ছিল না, উল্টো ভয় দেখায়। দিল্লি খুব বাজে জায়গা মা, গরমকালে চামড়া ঝলসে যায়, শীতকাল তো উড়ে বাস। আমরা বলে পালাই পালাই করি, অত এক্সট্রিম ক্লাইমেট তোমার সহ্যই হবে না। কি যুক্তি, কি যুক্তি! শীত গ্রীষ্ম ছাড়া দিল্লিতে যেন আর কোনো ঋতু নেই। মাকে তো সেই সময়ে একবারটি দিল্লি নিয়ে যেতে পারত বুলু। আসলে ঝুঁকি নিবে না। যদি খোড়া মা ঘাড়ে চেপে যায়। চোখের সামনে দেখেছে দাদা কি খেলটাই খেললো। বড় ডাক্তার দেখানোর নাম করে মাকে কলকাতায় এনে তুলল দাদা, শ্যামলীর ঝিল রোডের বাসায়। মা এখন তোর এখানেই থাক কুকু, মানুষটাকে কাহাতক বেলডাঙা থেকে টানা হেঁচড়া করব। দেখছিস তো বাবা চলে যাওয়ার পর শরীরটা কেমন যেন ভেঙে গেল মার। শ্যামলী তখনও প্যাঁচটা বোঝেনি। ছোটাছুটি করে মার পেটের অপারেশনটা করিয়ে দিল, খানিকটা সুস্থও হলো মা। তারপরেও নিয়ে যাওয়ার নামটি নেই, উল্টো ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গায়। মা তোর কাছেই থাকতো, বেশ ভালো আছে রে কুকু। বুলুটা চলে গেল, তুই এখন একা। মার সাথে থাকলে তুইও একটু বল ভরসা পাবি। তাছাড়া তোর বৌদি তো জানিস মার সাথে মোটেও বনে না, দিনরাত ঠোকাঠুকি খটখট। আমি এখন দোকান সামলাবো, না শ্বশুরি বউয়ের ঝগড়া থামাবো বলতো। এক্কেবারে হক কথা। শ্যামলীর মতো সিন্দাবাদ নাবিক থাকতে মার বোঝা টানা দাদা টানবেই বা কেন? বাবার কপাল ভালো, তাকে এমন দশায় পড়তে হয়নি। কি বলে এসব সুপুত্রদের? বুদ্ধিমান, চতুর, ধূর্ত, হৃদয়হীন, না নেমক হারাম? শ্যামলী তা জানে না। বিল জমা দিয়ে গড়িয়াহাট বাজার থেকে সওদা সেরে শ্যামলী বাড়ি ফিরল প্রায় একটাই। এসেই অবাক, মেয়ে তখনও ডুবে আছে বইতে। ঝুমুরের কান বাঁচিয়ে সুপ্রভাকে মৃদুর ধমক দিল শ্যামলী। কি গো ঝুমুর, এখনো স্নান খাওয়া হয়নি? আমি তো কখন থেকে বলছি, গা করছে না। বলল মা আসুক তারপর। আমার যদি ফিরতে 2-3টে হতো তখন? ছি ছি, দুদিনের জন্য এসেছে, কি ভাবছে বলো তো? ভাববার কি আছে, ও তো ঘরেরই মেয়ে, আমিও তো খাইনি। শ্যামলীর মুখ দিয়ে বেরিয়ে আসছিল, তুমি আর ও সমান? বলল না। মা অবলীলায় ঘরের মেয়ে বলে দিলেও শ্যামলী কি তা ভাবতে পারে? সে এখন হিমাংশুর মেয়ের টেম্পোরারি জিম্মাদার বই, আর তো কিছু নয়। শ্যামলী মেয়ের কাছে গেল, খাটে উপুর হয়ে শুয়ে কী সব অঙ্ক কষছে ঝুমুর। পরনে স্কার্ট ব্লাউজ, কি বাচ্চা বাচ্চা দেখাচ্ছে তার ঝুমুরকে। পাশে দাঁড়িয়ে শ্যামলী বলল, এত বেলা করছো কেন? চান করে এসো, যাও, পরে করব। ছুটির দিনে আমি খেয়ে উঠে চান করি। এমন বিদঘুটে অভ্যাস কেন তোমার? এমনি ভাল লাগে তাই। ঝুমুর ওঠে বসে আর মোড়া ভাঙল। শ্যামলীর রোদে পোড়া চেহারাটা দেখলো এক ঝলক। তোমারও তো চান হয়নি তাই না? করব, চলো আগে তোমায় খেতে দিয়ে দিই। তুমি এখন খাবে না? পরে খাবো, চলো চলো। উফ, তুমি স্নান ছেড়ে এসো, যাও, 3জনে একসাথে খেতে বসবো আজ। শ্যামলীর তবু একটু অস্বস্তি হচ্ছিল। বহরমপুরের বাড়িতে ছুটির দিনেও 12:30টার মধ্যে আহারের পাট শেষ হয়ে যেত। অভ্যাসটা কি বদলে গেছে আজকাল? যাকগে, সে তার কর্তব্য করেছে। বলেছে মেয়েকে বেশি পিড়াপিড়ি করার আর কোনো মানেই হয় না। রেবাকে ভাত বাড়তে বলে চটপট গায়ে জল ঢাললো শ্যামলী। টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে রেবা। মা মেয়েকে নিয়ে শ্যামলী বসলো খেতে। বুদ্ধি করে রেবা বেগুনি ভেজেছে কয়েকটা, মাছের পাতলা ঝোলও না করেছে। ফেরার পথে শ্যামলী মিষ্টি দই নিয়ে এসেছে, সেটাও দিয়ে গেল টেবিলে। খেতে খেতে কথা হচ্ছিল টুকটাক ঝুমুরের পড়াশুনো সংক্রান্ত। শ্যামলী জিজ্ঞেস করলো, তোমার কালকের পরীক্ষাটা ঠিক কী ঝুমুর? অঙ্ক পরীক্ষা, মানে অঙ্কের অলিম্পিয়াড বলে একটা ব্যাপার আছে, এটা তারই প্রিলিমিনারি। যদি কালকের পরীক্ষাটা ভালো হয় তাহলে আমি একটা রাউন্ড টপকাবো। এরপর হয়তো আরেকটা এক্সামে বসতে হবে, সে পরীক্ষাটা সম্ভবত স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। সেটাও টপকাতে পারলে দিল্লি, যদি সেখানেও উতরতে পারি তাহলে বুদাপেস্ট, মানে হাঙ্গেরির ক্যাপিটাল।
এবার ওখানেও অলিম্পিয়াডে ফাইনাল রাউন্ড হওয়ার কথা। সুপ্রভা বলে উঠলেন, এ আবার কোন ধারার পড়াশুনো? এখানে পরীক্ষা ওখানে পরীক্ষা। ঝুমুর হেসে ফেল। একে বলে ম্যাথমেটিক্স অলিম্পিক। খেলাধুলায় যেমন অলিম্পিক থাকে, এও অনেকটা সেরকম। সুপ্রভা কিছুই বুঝলেন না, ঠোঁট উল্টোলেন। শ্যামলীরও পরিষ্কার হচ্ছিল না ব্যাপারটা, তবু মেয়ে যাতে তাকে অজ্ঞ না ভাবে তাই জিজ্ঞেস করলো, খুব কঠিন কঠিন অঙ্ক থাকে বুঝি? শুধু কঠিন? বলো ব্যাম্বু, কী যে থাকে আর কী যে থাকে না। ক্যালকুলাস, ম্যাথমেট্রিক্স, জিওমেট্রি, অ্যালজেব্রা, আমাদের কোর্সে যা পড়ানো হয় তার চেয়ে ঢের টাফ। এই তো জিওমেট্রিক প্রবলেম নিয়ে বসেছিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। সুপ্রভা বললেন, হয়ে যাবে, তোর ছোটবেলা থেকে অঙ্কে যা মাথা, তুই ঠিক পেরে যাবি। না গো দিদা, সত্যিই কঠিন। আমার তো এই পরীক্ষায় বসার ইচ্ছেই ছিল না, মিছিল লোক হাসানো। আমি কালকেরটাতে গাট্টুস মারব। ওমা, সে কি? শ্যামলীর গলায় বিস্ময়। প্রিপারেশন যদি না হয়ে থাকে তবে বসছো কেন? বাবা চাইছে যে। মাধ্যমিকে অঙ্কে 99 পেয়েছিলাম, তার শাস্তি। ঝুমুরের মুখ যেন সামান্য করুণ দেখালো। এই পরীক্ষার জন্য আলাদা করে কত যে পড়তে হয়, কত বাইরের বই খাটতে হয়, স্পেশাল কোচিংও দরকার। বহরমপুরে ওসব কে করবে? শ্যামলী ছোট্ট শ্বাস ফেলল। কলকাতায় তার কাছে থাকলে ঝুমুরের হয়তো সুবিধে হতো। অফিসে তো গল্প শোনে, ছেলেমেয়েরা লেখাপড়া নিয়ে বাবাদের চেয়েও নাকি মায়েদের বেশি মাথা ব্যথা। শ্যামলী সে সুযোগই বা পেল কই? সুপ্রভা তাড়িয়ে তাড়িয়ে আমের টক খাচ্ছিলেন, কিছু না বুঝেই মন্তব্য করে বসলেন, তোর ছোট মামা এখন থাকলে তোর চিন্তা ছিল না, তোকে এই ব্যাপারে ভালো বুদ্ধি দিতে পারতো। ওরও তো অঙ্কে খুব মাথা ছিল। বুলুর প্রসঙ্গে ইলেকট্রিক সাপ্লাই অফিসের কথা মনে পড়ে গেল শ্যামলীর। বলল, তোমার তরুণের কথা মনে আছে মা? বুলুর বন্ধু, ঝিল রোডে আমাদের পাশেই থাকতো। সুপ্রভা চোখ কুঁচকে ভাবলেন একটু, কে বলতো? যেই ছেলেটা ডিম ভাজা খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, ওই। আজ ওর সঙ্গে হঠাৎ দেখা হলো, আমাদের সবার খোঁজ খবর নিচ্ছিল। বললি বুলুর ছেলে হয়েছে? সে তো বুলুর বিয়ে হয়েছে তাই জানতো না। কী করা যাবে? তোরা এত নমনম করে বুলুর বিয়েটা সারলি। আমরা, বুলু তো নিজেই কিছু করতে দিল না, তবু তোরও তো উচিত ছিল পুরনো পাড়ার লোকদের নিমন্ত্রণ করা। বাহ বাহ, কি সুন্দরভাবে ত্রুটিটা শ্যামলীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। শ্যামলী চাপা স্বরে বলল, সব দায়িত্ব আমার। তুই দায় নিস বলেই বলছি। তারা তো হাত ধুয়ে ফেলে। সুপ্রভা যেন সামান্য মন মরা, কোন মাসে ভুল করে কটা টাকা পাঠিয়ে দেয়, ব্যাস তাদের কর্তব্য শেষ। ঝুমুরের মামাদের প্রসঙ্গ ভালো লাগছিল না শ্যামলীর, থামালো মাকে। ছাড়ো ওসব কথা, তোমার তো সংসার টংসার আছে, আমারও তো। কথাটা শেষ করলো না শ্যামলী। ঝুমুর খাওয়া থামিয়ে কেমন যেন চোখে তাকিয়ে আছে শ্যামলীর দিকে। বলতে চাইছে কি কিছু? বুকের মধ্যে অহরহ গুমড়ে চলা যন্ত্রণার ছাপ কি ফুটে উঠেছে শ্যামলীর মুখে? ঝুমুরের কি সেটা বোঝার মতো বুদ্ধি হয়েছে এখন? ধুস, 17 বছরের মেয়ে কী বা বুঝবে? শ্যামলী জোর করে সহজ হলো অনেকটা। মেয়েকে বলল, তুমি হাত গুটিয়ে বসে আছো কেন বলো তো? খাও, আর একটা মাছ দেব? রেস্তোরাঁটা রীতিমতো অভিজাত, ভেতরে নরম আলো, গান বাজছে মৃদু মৃদু, পুরনো হিন্দি ছবির গান, মনটাকে মেদুর করে দেয়। চড়া এয়ার কন্ডিশন মেশিন হিম ছড়াচ্ছে, বাইরের চড়া তাপ টের পাওয়ার কোনো উপায়ই নেই। শ্যামলী ব্যাগ খুলে কাগজের ন্যাপকিন বাড়িয়ে দিল মেয়েকে, মুখটা মুছে নাও। ঝুমুরের মুখমণ্ডল এখনও মলিন, যেমনটি ভেবেছিল পরীক্ষা তেমনটাই হয়েছে, অর্থাৎ সুবিধের নয়। 3 ঘন্টা অঙ্কের সাথে কুস্তি লড়ে সে এখন বেশ ক্লান্ত। হল থেকে বেরিয়ে তো রীতিমতো চোখ ছলছল করছিল ঝুমুরের। শ্যামলী আজ তাকে নিয়ে বাইরে কোথাও খাওয়ার পরিকল্পনা করেছিল। আগে ঝুমুরকে বলেনি, এখানে এসে খানিকটা হকচকিয়েও গেছে ঝুমুর। শ্যামলীরও যে স্বচ্ছন্দ বোধ করছিল তা নয়। বেশ ঝমকালো রেস্তোরাঁয়, সেও তো সচরাচর খুব একটা আসে না, কর্মসূত্রে
বহু বড় বড় কোম্পানিতে তার যাতায়াত, কচিত কখনো তারা লাঞ্চ টাঞ্চে নিয়ে আসে এমন জায়গাতে। তবে তাতে কি আড়ষ্টতা কাটে? সহজ হওয়ার জন্যই শ্যামলী কথা বলছিল টুকটাক আলগাভাবে। মেয়েকে বলল, পরীক্ষা নিয়ে আর অত ভাবছো কেন? যা হওয়ার তা তো হয়েই গেছে। এ তো আর এমন কিছু নয়, তোমার ক্যারিয়ার ক্ষতি হয়ে যাবে না। ঝুমুর সামান্য ক্লান্ত হয়ে বলল, তা ঠিক, তবে নিজেকে একটু যাচাই করে নিলে এটুকুই লাভ। ঝুমুর সান্ত্বনা পেল কি, তবে হাসলো একটু। ন্যাপকিনটা ঘষছে গালে, জোরে জোরে শ্বাস নিল। আহ, গন্ধটা তো ভারী সুন্দর। তোমার ভালো লেগেছে? জুঁই ফুলের স্মেল। আমি অবশ্য ল্যাভেন্ডারটাই কিনি, এবার পেলাম না। জুঁইয়ের গন্ধও তো ভালো, বেশ মিষ্টি। তুমি নেবে এই ন্যাপকিন? আমি, হ্যাঁ হ্যাঁ, ঘামটা মুছবে, খুব ফ্রেশ লাগবে, বিশেষ করে গরমকালটাই। শ্যামলী পুরো প্যাকেটটাই বার করে দিল মেয়েকে। এখনই ব্যাগে রেখে দাও। টেবিলে টেবিলে শুভেচ্ছা নারী পুরুষ, আহারের ফাঁকে ফাঁকে আলাপচারিতার মৃদু গুঞ্জন। দেওয়ালে বেশ কয়েকটা পেন্টিং মর্যাদা বাড়িয়েছে ভোজন গৃহের। মেঝেতে পুরু কার্পেট, ছোটাছুটি করছে দুটো বাচ্চা। তাদের কলকল আওয়াজে পরিবেশ যেন আরও প্রাণবন্ত। স্যুটটাই পরা এক যুবক অর্ডার নিতে এসেছে, হাতে কাগজ পেন্সিল। শ্যামলী মেয়েকে লাজুক স্বরে জিজ্ঞেস করলো, কি খাবে? চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টালও খেতে পারো। ঝুমুর বলল, যা হয় কিছু একটা নিয়ে নাও না মা। উফ, আজ তুমি বলবে। ঝুমুর এবার একটু বেশ লজ্জা পেল, মাথা দুলিয়ে বলল, চাইনিজ বলো তবে। এই রেস্তোরাঁয় ক্রেতা আছে অনেক, আলাদা আলাদা ঘরানার রান্নার জন্য আলাদা আলাদা মেনু কার্ড। শ্যামলী চৈনিক খাদ্যের তালিকা বাড়িয়ে দিল মেয়েকে, বলল, আগে তাহলে একটা স্যুপ নিতে পারো। চিকেন কর্ন স্যুপ নেই? যা খুশি নাও, সব আজ তোমার পছন্দ মতো হবে। ঝুমুর থেমে থেমে অর্ডার দিচ্ছে সময় নিয়ে। স্যুপের সাথে নিল জিঞ্জার রাইস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অ্যান্ড প্রন বল, সব একটা করে প্লেট। পরিমাণ ভালোই থাকে, দুজনের জন্য এক প্লেট করেই যথেষ্ট। অর্ডার নিয়ে যুবকটি চলে যাওয়ার পর শ্যামলী জিজ্ঞেস করলো, তোমাদের বহরমপুরে এমন ভালো চাইনিজের দোকান আছে? আজকাল তো সব জায়গাতেই চাইনিজ বানায় মা, তবে খুব একটা ভালো বানায় না। এক গাদা সস ফস ঢেলে কি একটা কিংভূত কিমাকার করে ফেলে। নতুন একটা দুটো রেস্তোরাঁ অবশ্য মন্দ নয়। তুমি এখন চাইনিজটাই বেশি ভালোবাসো তাই? ঝুমুর ঢক করে মাথা নাড়ল। আমি সবই খাই, চাপ বিরিয়ানিও ভালোবাসি। তো তাই নিলেও পারতে। থাকবে, আজ চাইনিজে খাই। গতবার পিসি ট্যাংরাই নিয়ে গিয়ে চাইনিজ খাইয়েছিল, দারুণ লেগেছিল। গত বছর কেদার বাপরি বদ্রি হয়ে ফিরে রোমার কাছে আরও কিছুদিন ছিল ঝুমুর, নাকি তারপরেও কোনো সময়ে এসেছিল পিসির বাড়ি। শ্যামলীকে জানায়নি, জিজ্ঞেস করবে মেয়েকে। থাকবে, এলেও বা শ্যামলীর কি, না এলাই বা কি, শ্যামলী তো চিরকালই পর। ঝুমুরের পিসি টিসিরাই তো এখন তার বেশ আপন। ঝুমুর কেমন যেন চোরা চোখে তার মাকে দেখছে, এক দৃষ্টে ঠোঁট টিপে টিপে হাসছে। শ্যামলী অস্বস্তি বোধ করছিল, জিজ্ঞেস করলো, কি হলো, হাসছো যে? কিছু না, এমনি। উফ, কিছু একটা তো ভাবছো, এমনি এমনি কেউ হাসে নাকি? ঝুমুরের টেরচা চোখে রহস্যের ঝিলিক। তুমি ভালো বিরিয়ানি করতে পারো তাই না মা? আমি? শ্যামলী যেন আকাশ থেকে পড়ল। কে বলল? আমি জানি। টেবিলে রাখা চামচ কাটা নাড়াচাড়া করছে ঝুমুর, মাথা নামালো একবার, পলকে চোখ তুলেছে। আমি তোমার পুরনো ডায়েরি পড়েছি। ডায়েরি? আমার? কোথায়? বহরমপুরে চিলেকোঠার ঘরে ছিল। ওখানে তো সব গল্পেরই বইয়ের ঠাঁই। ওখানেই পুরনো বইগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ কত রকম রান্নার পথ যে লেখা আছে ডায়েরিটায়, বিরিয়ানি, দো পেঁয়াজা, শাম্মি কাবাব। শ্যামলীর মনে পড়ে গেল, এক সময়ে তাকে খ্যাপামিতে পেয়েছিল বটে বহরমপুরে। পুরুষ মানুষের হৃদয়ের দরজা নাকি থাকে পাকস্থলিতে, সুখাদ্য রেঁধে খাইয়ে তাদের নাকি গলিয়ে ফেলা যায়।
এমন একটা বিচিত্র ধারণা জন্মেছিল তার কোনো এককালে, এবং সেই উদ্দেশ্যেই হরেক রকম রান্নার রেসিপি জোগাড় করত শ্যামলী। কখনো রেডিও শুনে, কখনো রান্নার বই পড়ে, বা কখনো তার মুখ থেকে। হিমাংশুকে তুষ্ট করার জন্য বানাতে এটা সেটা। বাড়ি শুদ্ধ সকলেই খেয়ে প্রশংসা করেছে, শুধু হিমাংশুই কোনোদিন তার কোনো প্রশংসা করেনি। ছ্যাঃ ছ্যাঃ, কি নির্বোধটাই না ছিল শ্যামলী। ঝুমুর ফের বলল, এখন বানাও ওসব। ধ্যাৎ, সময় কোথায়? শ্যামলী প্রশ্নটা এড়াতে চাইল। আলগা স্বরে বলল, ওসব খাবেই বা কে? প্রাণী তো আমরা শুধু দুজন, তার মধ্যে তোর দিদার ওই তো শরীরের হাল। আমারও তেল মশলা এইসব সহ্য হয় না। কেন সহ্য হয় না কেন? আহ, বয়স হচ্ছে না? কি এমন বয়স হচ্ছে তোমার? তোমার তো এখনও 40ও হয়নি। তাও তো কম নয়। শ্যামলীর বলতে ইচ্ছে হলো, অনেক আদি ব্যাধিও তো এর মধ্যে ভর করেছে শরীরে। সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, অল্পে হাঁপ ধরে, হঠাৎ মাথায় ধপধপ করে, গলা খাকারি দিতে শুরু করেছে হাঁটু কোমরেও। থাকগে, এসব কথা হিমাংশুর মেয়েকে বলে কী লাভ? হয়তো ভাববে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গিয়ে সহানুভূতি কামানোর চেষ্টা করছে। শ্যামলী কারুর করুণা চায় না, কারুর না, সহানুভূতিও চায় না, ভালোবাসাও না। টেবিলে স্যুপ দিয়ে গেছে, দুটো পাত্রে ভালো করে ভাগ করে নিল শ্যামলী। নিজে সামান্যই নিল, বেশিরটাই দিল ঝুমুরকে। ঈষৎ নিরেশ গলায় বলল, খাও, শুরু করো। ঝুমুর চামচে স্যুপ তুলে ফু দিচ্ছে। হঠাৎই আবার দৃষ্টি তির্যক, মুখে টিপ টিপ হাসি। শ্যামলী ভ্রু জোড়া। আবার হাসছ কেন? ঝুমুরের হাসি চওড়া হলো। আমি তোমার আরও একটা জিনিস খুঁজে পেয়েছি। কি? চিলেকোঠার ঘরে তোমার একটা গানের খাতাও ছিল। অনেক অনেক গানের স্বরলিপি আছে ওখানে, নজরুল গীতি, অতুল প্রসাদী। মুহূর্তের জন্য শ্যামলীর স্নায়ু অবশ। অনেক অনেক কাল আগে এক কুৎসিত রাত ঝলসে উঠল চোখের সামনে। বন্ধুর বউয়ের গানে বিভোর মাতাল হিমাংশু গর্জন করে উঠল কানের কাছে। শ্যামলী গান গাইতে পারে কিনা কোনোদিন জানতেও চায়নি মানুষটি। ঝুমুর ঝুঁকেছে মায়ের দিকে। তুমি গান শিখতে বুঝি? শ্যামলী মেয়ের উপর রূঢ় হতে পারল না, তবু যেন একটু তেতো গলায় শোনালো গলাটা। শিখেছিলাম কোনো এককালে, বিয়ের আগে। বেলডাঙায় না, বেতুয়া ডোহরিতে। ওখানে একজন শেখাতেন প্রতি রবিবার। বিয়ের পর আর চর্চা করনি? না। না শব্দটা কি একটু বেশিই জোরে বলে ফেলেছিল শ্যামলী? বিরক্তি ফুটো বেরোলো কি গলা দিয়ে, নাকি কোনো অভিমান? কেন শ্যামলী দার্শনিক নির্লিপ্ত আনতে পারছে না নিজের ভেতরে? এতকাল পর হঠাৎ মেয়ের সামনে এভাবে রূঢ়তা প্রকাশ করা কি অর্থহীন নয়? রেস্তোরাঁর মনোরম পরিমণ্ডলে বসেও মনটা কেমন কষ্টে মেরে যাচ্ছিল শ্যামলীর। পাশাপাশি একটা বিস্ময়ের অনুভূতিও জাগছিল। মেয়ে তাকে নিয়ে আজ হঠাৎ এত ঘাটাঘাটি করছে কেন? শ্যামলীর ফেলে আসা খাতার ডায়েরিতে কিসের এত কৌতূহল তার মেয়ের? নিউ মার্কেট থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল শ্যামলী। ট্যাক্সি খুঁজছিল। সারাটা দিন আজ টোটো গেছে খুব, এখন আর বাস মিনিবাসে উঠতে ইচ্ছে করছে না। বেরিয়েছিল সেই সকাল 10টায়। প্রথমে সায়েন্স সিটি, সেখানে 3-4 ঘন্টা চক্কর, তারপর এই নিউ মার্কেট। সন্ধে নেমে গেছে। অফিস ডাঙা ফিরে মেয়েকে নিয়ে সেদ্ধ হওয়ার আর কণামাত্র বাসনা নেই। মেয়েকে 2 সেট সালোয়ার কামিজ কিনে দিল আজ, বেশ দামি দেখেই। ঝুমুর বারবার অবশ্য না করছিল, তবুও জোর করেই কিনল। মেয়ের কাছে নিজেকে দামি প্রতিপন্ন করার আশায় নয়, পাছে ঝুমুরের বাড়ির লোকরা তার রুচিটাকে খোলাভাবে নেয় এই আশঙ্কায়। অল্প স্বল্প কিছু প্রসাধনীয় কিনল ঝুমুরের জন্য, নেল পালিশ, পারফিউম, লিপস্টিক, বিদেশি সব। মেয়েকে হাতে করে কখনো তো কিছু সেভাবে দিতে পারে না, এই দেওয়াতেই তাই এক ধরনের তৃপ্তিও আছে শ্যামলীর। হেরে গিয়েও হার নামানার সুখ। শ্যামলী নয়, ঝুমুরি একটা ট্যাক্সি ধরেছে, ডাকছে, মা মা।
এদিকে এদিকে এসো। দৌড়ে গিয়ে শ্যামলী তাড়াতাড়ি করে ট্যাক্সিতে উঠল, প্যাকেট ফ্যাকেট সমেত। ক্লান্ত শরীর ছেড়ে দিল সিটে। পাশে ঝুমুর এখনও দিব্যি সতেজ, খুশি খুশি মুখে দেখছে চারিদিকে। শ্যামলীর মনটা একটু একটু খারাপ লাগলো। আজকাল তার মনের কোনো দুর্বলতাকে সে প্রশ্রয় দিতে চায় না। তবুও অদ্যই শেষ রজনী, কাল বহরমপুরে ফিরে যাবে ঝুমুর। কি ঝড়ের বেগে যে কেটে গেল দিনগুলো। মেয়ের তার কাছে আদৌ থাকার কথা নয়। যে কটা দিন রইল সেটাই তার উপরি পাওয়া। এই অমোঘ সত্য হৃদয়ে গেঁথে থাকা সত্ত্বেও বিষণ্ণতা ছাড়িয়ে যাচ্ছে বুকে। নিশ্চয়ই সামনের বছর এপ্রিল মে মাসের আগে আর আসবে না ঝুমুর। শ্যামলীর সাথে এ কটা দিন কেমন কাটালো ঝুমুরের? শ্যামলী তার যথাসাধ্য চেষ্টা করেছে, যতটা সম্ভব সময় দিয়েছে মেয়েকে। আপাত চোখে ঝুমুর বেশ প্রফুল্ল, কিন্তু সত্যি সত্যি খুশি হয়েছে কি? আগল পুরোপুরি ভেঙে শ্যামলী যে মেয়ের সাথে মিশতে পারে না, কেমন যেন বাদো বাদো ঠেকে তার। তা কি ঝুমুর টের পায়? পেলেই বা কী করা যাবে? শ্যামলী তো এখন নতুন করে নিজেকে বদলাতে পারবে না। শ্যামলীর ভেতরে যে নিদারুণ কষ্ট জমাট বেঁধে পাথর হয়ে আছে, সেও কি আর এখন ভেঙে ভেঙে দেখানো যাবে কাউকে? কাউকেই দেখাতে পারে না শ্যামলী। ছোট ছোট ঘটনা মনে পড়ে যাচ্ছিল শ্যামলীর। চাকরি পাওয়ার পর হঠাৎ তার মাথায় একটা পাকলামি চেপেছিল, বিয়ের পাকলামি। হিমাংশু তাকে কোনোদিন গ্রহণ করেনি, মেয়েও নিজের রইল না। তাহলে নতুন করে আবার জীবন শুরু করতে ক্ষতি কি? একটা সঙ্গ পাওয়ার জন্য তো তার মনটাও ছটফট করতেই পারে। শরীরও তো একটা পুরুষ চাই। তাছাড়া বিয়ে করে যদি সত্যি সত্যি সে সুখী হতে পারে, তাহলে হিমাংশুর নাকেও তো ঝামা ঘষে দেওয়া যায়, নয় কি? ব্যাস, ভাবা মাত্রই কাজ। ঝপ করে খবরের কাগজে বিজ্ঞাপন, পাত্রপাত্রীর কলামে। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে জবাবি চিঠিও এসে গেল বেশ কয়েকটা। বেশিরভাগই ডিভোর্সি পাত্র অথবা বিপত্নিক। অনেকেই পাত্রী দেখার আগে পাত্রের মালকড়ি কত আছে তা জানতে চায়। দু একটা চিঠি তো সহবাসের প্রস্তাবও বহন করে এনেছিল। একজনের অবস্থা তো আরও খারাপ। 60 বছরের বুড়ো, স্রেফ বিনে পয়সায় সেবিকা পাওয়ার জন্য বিয়েতে আগ্রহী। দুটো বিবাহ বিচ্ছিন্ন দাবিহীন পুরুষ অবশ্য শ্যামলীর সঙ্গে দেখা করতে এসেছিল, তবে একবার মোলাকাতের পরেই তারা আর শ্যামলীমুখী হয়নি। শ্যামলীর এই বিয়ের বাসনাটা বাড়িতেও বেশি দিন গোপন থাকেনি। তখন শ্যামলীর এক বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকতো। দাদা দেখা করতে এসেছিল। শ্যামলীর রুমমেট হাসতে হাসতেই সংবাদটি তুলে দিয়েছিল তার দাদার কানে। মা তো শুনে হাউমাউ। এই জন্য তুই জোর করে কলকাতা গেলি? তোর কি হায়া শরম বলে কিচ্ছু নেই? বাবার প্রতিক্রিয়া আবার আরও একরকম। তিনি গুম মেরে রইলেন। ধারণা হলো মেয়ে তাকে শিক্ষা দিতে চাইছে, যেন চোখে আঙুল দিয়ে বলতে চাইছে, তুমি আমার জীবনটা নষ্টই করে দিয়েছ, আমি এখন যা খুশি তাই করব। তাই আর ভাই আর দাদার অবশ্য ভিন্ন অভিমত। সাত হয়েছে যখন কর বিয়ে, তবে বেশি বাঁচাতে চাস না। তোকে যদি কেউ পছন্দ করে চোখখান বুঝে তার গলায় ঝুলে পড়। অর্থাৎ শ্যামলীর ইচ্ছে অনিচ্ছে, কামনা বাসনা, রুচি বিচার বোধ সব কিছুই যেন মূল্যহীন। যেহেতু সে স্বামী পরিত্যক্ত অসুন্দর নারী, যেমন তেমন একটা বর পেলেই তার ভাগ্যের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তার শেষ পর্যন্ত ইচ্ছেটা কেচেই গেল। হয়তো শ্যামলী নিজের পছন্দ অপছন্দকে একেবারে জলাঞ্জলি দিতে পারল না বলেই। সে একটা চাকরি করছে, পায়ের নিচে মাটি আছে। নতুন করে আর একটা পুরুষের করুণার পাত্র সে নিজেকে কেন ভাববে? আশ্চর্য! যেই না সে হাল ছেড়ে দিল, অমনি বাড়ির সকলেরও স্বস্তির নিঃশ্বাস। মা বাবা ভাবল তাদের মান সম্মান রক্ষা পেল এ যাত্রায়। ভাই দাদা বুঝে গেল সারাটা জীবনের মতো একটা কলুর বলদ মিলে গেছে। এবার তার ঘাড়ে যেমন খুশি জোয়াল চাপিয়ে দেওয়া যায়। কিন্তু তাদের মুখ থেকেই শুনতে হয়, দিব্যি আছিস, সংসার করার টেনশন নেই, ছাড়া হাত পা। অর্থাৎ অসুস্থ মাকে নিয়ে বছরের পর বছর ঘর করাটা সংসার নয়। কোর্ট যখন কপালে দুর্ভাগ্য দেখে দিয়েছে, তখন ঝুমুরও তার পিছুটান নয়। তার বুকের মধ্যে অহরহ জ্বলতে থাকা তুষের আগুন তো ধর্তব্যের মধ্যেই পড়ে না। বুক ভরে বড় করে একটা শ্বাস টানল শ্যামলী। ছাড়ছে ধীরে ধীরে। মন খারাপ করে কী লাভ? সবার জীবন তো আর এক খাতে বয় না। মা মা
ঝুমুর টেলছে মৃদু। শ্যামলী সচকিত হলো, মুখে শুকনো হাসি ফুটিয়ে বলল, উফ, দেখো তো এটা পছন্দ হয় কি না। ঝুমুরের হাতে টিপের পাতা। এটা তোমার জন্য। আমার জন্য টিপ? শ্যামলী তো রীতিমতো অবাক। হ্যাঁ, আমি কিনলাম। কিন্তু আমি তো টিপ পরি না। কেন পরো না? তোমার এত সুন্দর ভ্রু, মাঝখানে একটা টিপ থাকলে কত সুন্দর দেখাবে তোমাকে। কথাটা টং করে বাজল শ্যামলীর কানে। এই জীবনে ভুল করেও কেউ তাকে অসুন্দর বলেনি। ঝুমুর তার সাথে ব্যঙ্গ করছে না তো? নাকি হিমাংশুর সুন্দরী মেয়ে একটু স্তুতি গেয়ে তাকে ধন্য করতে চাইছে? শুকনো মুখে শ্যামলী বলল, কোনটাকে সুন্দর লাগবে, টিপটাকে নাকি ভ্রুটাকে? তোমার মুখটাকে। বলতে বলতে পাতা থেকে একটা টিপ খুলে ঝপ করে শ্যামলীর কপালে লাগিয়ে দিয়েছে ঝুমুর। ঘাড় কাত করে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ, তারপর মুখে একগাল হাসি। এই তো, দারুণ লাগছে তোমাকে। তোমার কপালটা তো বড়, টিপ দিতেই মুখটা কত ব্রাইট হয়ে গেল। শ্যামলীর বলতে সাধ হলো, এই টিপ পরা মুখকেও তোর বাবা কোনোদিন উজ্জ্বল দেখেনি রে। বলল না, মেয়ের সঙ্গে এত অন্তরঙ্গভাবে কথা সে বলতে পারবে না। তাছাড়া ঝুমুর তাকে নিয়ে রসিকতা করছে কিনা এই সংশয়ও যেন মন থেকে যেতে চাইছে না। শ্যামলী মুখে আপত্তি ঝুলল, টিপ পরার অভ্যেস আমার একেবারেই চলে গেছে। অভ্যেস তো আবার করে নেওয়া যায় মা। না না, কপাল চরচর করবে। করুক, তবু তুমি খুলবে না। মেয়ের মিষ্টি ধমকে এবার যেন একটু সামান্য থতমত খেল শ্যামলী। মেয়ের চাওয়াটা আন্তরিকই মনে হচ্ছে তার কাছে। হয়তো মনে হওয়াটা সঠিক নয়, তবু বিশ্বাস করতে সাধ জাগছে, ভালো লাগছে। লাজুক মুখে শ্যামলী মুখ ফেরালো বাইরে। সামনে বিরলা তারামণ্ডল। অজান্তেই গলায় ঈষৎ উচ্ছলতা এসে গেল। দেখেছো, এটা বিরলা প্ল্যানেটোরিয়াম। জানি। ভিতরে গিয়েছো কখনো? উফ, আমিও যাইনি। তুমি আর আমি আর 1-2 দিন থাকলে একসঙ্গে দেখে নেওয়া যেত। যেমন আজ তোমার আমার অনারে সায়েন্স সিটি দেখা হয়ে গেল। বটেই তো, একা একা তো হয়ে ওঠে না, কে একজন সঙ্গী থাকলে। শ্যামলী মেয়ের দিকে ঘুরে বসলো। বেশ করেছে কিন্তু সায়েন্স সিটিটা, তাই না? ডাইনোসর, রোপওয়ে। আমার কিন্তু সব থেকে মজার লেগেছে টাইম মেশিনটা। কীরকম শাঁ ছুটিয়ে নিয়ে যাচ্ছিল, একে বেঁকে গোদ খেয়ে। ও তো ইলিউশন, ছবির কায়দা। হতে পারে, তবু সত্যি সত্যি ওরকম মেশিন থাকলে কিন্তু দারুণ হতো। কি স্পিডে অতীতে চলে যেতে পারতাম। প্রাচীন মিশর, গ্রিস, মাত্র কয়েক সেকেন্ডে। কি রোমাঞ্চকর। টাইম মেশিন থেকেও অনেক দ্রুত পিছন পানে চলে যেতে পারে এমন যন্ত্রের সন্ধান জানে শ্যামলী। মানুষের মন। তবে ওই যন্ত্রে অতীত অভিযান সর্বদাই রোমাঞ্চকর হয় এমনটা কিন্তু নয়, শ্যামলী জানে। শ্যামলী স্মিত মুখে হেসেই বলল, অল রাইট, এরপর তুমি এলে আবার না হয় টাইম মেশিনে চড়া যাবে। দিদাকেও একবার চড়াতে হবে, তাহলে আর দেখতে হবে না, তক্ষুনি ফিনিশ। বেশ শব্দ করেই হেসে উঠল শ্যামলী, স্বভাব বিরুদ্ধভাবে। হাসতে হাসতেই জিজ্ঞেস করলো, কাল তো তোমার সকালেই যাওয়া, তাই না? না তো, আমরা তো যাব বিকেলে, 5:15 লালগোলায়। সে কি, পৌঁছেতে তো তাহলে অনেক রাত হয়ে যাবে। তা হবে, 11টা তো বাজবেই। অত রাত্রিরে তোমরা দুজন? কাকাও তো যাচ্ছে আমাদের সাথে। ও, শ্যামলী থমকালো একটু। মেয়ে আগে কাকার কথাটা বলেনি, হঠাৎ ঠিক হয়েছে। রবিবার দেবাংশুর বাড়িতে গিয়েছিল ঝুমুর, দুপুরটা ছিল। তখনই কি স্থির হয়েছে? তবু কিছু প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে মনে। শ্যামলী উগরে দিল, হঠাৎ কাকা পিসি সব বহরমপুর চলল এই গরমে। পিসির তো যাওয়ার কথাই ছিল, কাকাকে বাবা ফোন করে রেখেছে। ঝুমুর একটু থেমে থেমে বলল, দাদু তো কখনো কোনো উইল করে যায়নি, তাই বাড়িটার ভাগাভাগি নিয়ে সবার সাথে আলোচনা করবে। ও। শ্যামলী আর কৌতূহল দেখালো না। হিমাংশুদের পারিবারিক ব্যাপার নিয়ে সে মোটেও আগ্রহী নয়। সত্যি বলতে কি, ওই পরিবারে তার তো তেমন কোনো শিখরও গজায়নি কখনো। 2.5 বছর আগে দাদার মুখে হিমাংশুর বাবার মৃত্যু সংবাদ পেয়েছিল, মনে সামান্যতম রেখাপাতও করেনি। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তোমার সামনের বছর হায়ার সেকেন্ডারির ডেট অ্যানাউন্স হয়ে গেছে। হ্যাঁ, এপ্রিলের 4, আর টেস্ট ডিসেম্বরে। আমাদের স্কুলের আবার অনেক ফ্যাকরা, তার আগে আবার প্রি টেস্ট আছে সেপ্টেম্বরের গোড়াতেই। তুমি জয়েন্টে বসবে? ইচ্ছে আছে, ইঞ্জিনিয়ারিং পড়বে কম্পিউটার নিয়ে। বাবার তো তাই ইচ্ছে, তবে আমি ডাক্তারি পড়তে চাই। তুমি ডাক্তার হতে চাও?
ঝুমুর মজা করার ভঙ্গিতে বলল, নইলে বুড়ো বয়সে তোমাদের দেখাশোনা করবো কী করে? অপলক চোখে শ্যামলী মেয়েকে দেখল ক্ষণিকক্ষণ, বুঝিবা কথাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করলো। তারপর উদাসীন সুরে বলল, আমার দেখাশোনা করতে হবে না, আমি কাউকে জ্বালাবো না, পুট করে মরে যাব। মৃত্যুর কথা কি অত সহজে বলা যায় মা? ঝুমুরের স্বর যেন সামান্য আহত হলো। মানুষ যা চায় তাই কি সবসময় ঘটে বলো? শ্যামলীর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সে আমার থেকে বেশি আর কে জানে। কোনো রকমে সামলে নিল। ক্ষণপূর্বের লঘু মুহূর্তটা ফিরিয়ে আনার জন্য বলল, কিন্তু তোমার ডাক্তারি পড়াটা কি হবে? কেন হবে না? এই যে বললে তোমার বাবা চাইছে তুমি ইঞ্জিনিয়ার হও, বাবাকে রাজি করাতে পারবে? ভাবছো কেন সব কিছু বাবার ইচ্ছে মতো হবে? আমার ইচ্ছে অনিচ্ছে নেই। আমি ডাক্তার হতে চাইলে ডাক্তারই হব, নইলে জেনারেল লাইনে পড়ব। ইঞ্জিনিয়ারিং কবি নেহি। বেশ জিদ্দি হয়েছে তো ঝুমুর। হিমাংশুর আদর্শ টোটকা, এই গুণটা কি শ্যামলীর কাছ থেকেই পেয়েছে মেয়ে? তার জিন যদি মেয়ের মধ্যে দিয়ে ক্রিয়া করে হিমাংশুকে এতটুকু জব্দ করতে পারে তো মন্দ কি? তরল গলায় শ্যামলী বলল, চটপট ডাক্তার হয়ে যাও তাহলে। নাতনি ডাক্তার হলে তোমার দিদা খুব খুশি হবে, শরীরের ওপর নিশ্চিন্তে আরও অত্যাচার করবে। কিছু বললেই আমায় শুনিয়ে দিবে, তোকে নিয়ে আমায় ভাবতে হবে না, আমার ঝুমুর আছে। দিদা তোমাকে খুব জ্বালায় তাই না মা? না, আমার অভ্যেস হয়ে গেছে। বাড়ি পৌঁছানো অবধি আরও খানিক এলোমেলো কথা বলল মা মেয়ে, হালকা মেজাজে। কখনো পড়াশুনো, কখনো নিউ মার্কেট, কখনো বা দিদার অসুখ। ফ্ল্যাট বাড়ির গেটে মেয়েকে ঢুকিয়ে দিয়ে একটু মোড়ের স্ন্যাক্স বারে গেল শ্যামলী। শিক কাবাব কিনল কয়েকটা। মেয়েটা সেদিন মোগলাই খানার কথা বলছিল, একটু কিছু অন্তত খাক। ফ্ল্যাটে পা রাখতে না রাখতেই সুপ্রভার ডাক উড়ে এলো, খুকু, এই খুকু। শ্যামলী মার ঘরে গেল। কি হলো? তোর অফিস থেকে দুবার ফোন এসেছে। অফিস? জয়ন্ত ঘোষ ফোন করেছিল, বলছিল খুব জরুরি, তুই এসেই যেন অবশ্যই ফোন করিস। শ্যামলী দ্বন্দ্বে পড়ে গেল। দ্বন্দ্বমাখা মুখে বলল, কোথায় ফোন করব এখন? 7:30 বাজে। বলেছে 5:30টার মধ্যে ফিরলে ওর অফিসে, 7টার পর হলে ওর বাড়িতে। অ্যাসোসিয়েশনের চাঁদার জন্য ছটফট করছে নাকি? ভাবছে টাকা দেওয়ার ভয়ে ডুব মারল, নাকি অন্য কোনো গণ্ডগোল? চিন্তিত মুখে জয়ন্তর বাড়ির নম্বর ঘোরাতেই ওপরে উত্তেজিত স্বর, আরে করছোটা কি? তুমি তো অফিসে হই হই ফেলে দিয়েছ। শ্যামলীর ভুরুতে ভাঁজ। কেন, কি হয়েছে? জিতেনকে এভাবে ডিচ করাটা তোমার ঠিক হয়নি। কথা নেই বার্তা নেই, প্রোগ্রাম দিয়ে গা ঢাকা দিয়ে বসে রইলে। কথাটা ঝাং করে গায়ে লেগে গেল শ্যামলীর, গলাও চড়ে গেল সামান্য। গা ঢাকা মানে আমার অসুখ বিসুখ হতে পারে না? তুমি তো কোনো ইন্টিমেশন দাওনি। জয়েন করার পর ফেলে দেবো মেডিকেল সার্টিফিকেট। জিতেন সরকার পয়সা খাইয়ে হেড অফিস থেকে অর্ডার বার করে এনে আমার সামনে আঙ্গুল নাচাবে, আর অমনি আমি লেজ গুটিয়ে ছুটব? আমি কি জিতেন সরকারের কেনা বাদি নাকি? ও প্রান্তে জয়ন্তর স্বর একটু থেমে রইল, তারপরেই গলা অস্বাভাবিক রকমের ভারী। শোনো শ্যামলী, ব্যাপারটা কিন্তু অনেক দূর গড়িয়েছে। মিনিস্টারের পিএর সঙ্গে জিতেনের খুব জান পেহচান। সে ডিরেক্টরকে 7বার ফোন করেছে। বড় কর্তা হেভি খেপেছেন তোমার উপর। তো কেন ফালতু ঝামেলা পাকাচ্ছ? শোনো, তোমার কনফিডেন্সিয়ালি একটা খবর জানাই। কাল স্পেশাল মেসেঞ্জার দিয়ে তোমার বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে, টু ফিনিশ দি ইন্সপেকশন বাই টুমোরো। না করলে তোমাকে শো কজ খেতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে উল্টো পাল্টা জায়গায় ট্রান্সফারও করে দিতে পারে। শ্যামলী স্তম্ভিত হয়ে গেল। জিতেন সরকারের হাত এতখানি লম্বা করেছে? ক্ষুদ্র গলায় শ্যামলী বলল, তোমরা সব জেনে শুনে হাত গুটিয়ে বসে আছো। স্ট্রেঞ্জ, একটা বাইরের বিজনেসম্যানের কথায় সরকারি ডিপার্টমেন্ট চলবে? তোমরা হেড অফিসে গিয়ে কিছু বলছো না কেন? বলার উপায় তুমি রেখেছো? তুমি তো আমাদেরও বিশ্বাস করো না। তুমি যে বাং করছো সেটা পর্যন্ত আমাদের জানাওনি। সবচেয়ে বড় কথা, জিতেন সরকার তোমায় কোনো কুপ্রস্তাব দেয়নি, তোমার সাথে কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করেনি। সিম্পলি তুমি তাকে পছন্দ করো না বলে হ্যারাস করে যাচ্ছ দিনের পর দিন। দিস ইজ নট জাস্টিফাইড। ও, তোমরাও তার মানে জিতেনের দলে? বাচ্চাদের মতো কথা বলো না শ্যামলী, মন থেকে সন্দেহ বাতিকগুলো সরাও। দুনিয়া শুদ্ধ সবাই তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এই ভাবনাটা মোটেও কিন্তু কোনো হেলদি ভাবনা নয়। আমি তোমার ওয়েল উইশার হিসেবেই বলছি, ভালোর জন্যই বলছি।
আর ট্যান্ট্রাম করো না। কাল ফার্স্ট আওয়ারে গিয়ে মানে কাজটা তুলে দাও। ফলস মেডিকেল সার্টিফিকেটের ঝামেলাই না হয় নাই গেলে। আমি কাল যাবই না, করবই না। শ্যামলী, ডোন্ট বি এ স্টারভান। এ কী রে ভাই, অসুখ বিসুখ না হোক, ছুটি নেওয়ার তো আমার ব্যক্তিগত কারণও থাকতে পারে। আমার মেয়ে এখন আমার কাছে আছে, ওকে নিয়ে আমি খুবই ব্যস্ত। অফিসের ঝঞ্ঝাট এখন আমি মাথায় নেবই না, কিছুতেই না। অ্যাজ ইউ উইশ, যা ভালো বোঝে করো। আমি তোমাকে যা জানানোর প্রয়োজন মনে করেছি জানিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। টেলিফোন রেখে খানিকক্ষণ ঝুম দাঁড়িয়ে রইল শ্যামলী। এই হলো তার কপাল, অপমান আর অপমান। জীবনের সর্বক্ষেত্রে অকারণে শুধু তার অপমান সহ্য করে যেতে হয়। বেশি জেদাজেদি করলে কাদায় নাক ঘষে দেওয়া হবে তার। কাল গিয়ে কাজটা না করে দিলে উল্টোপাল্টা জায়গায় বদলি তার হতেই পারে। হয়তো সেই কোন উত্তরবঙ্গে ঠেলে দেবে। তখন মাকে নিয়ে ঝুমুর পেছনে এসে দাঁড়িয়েছে। নিচু গলায় জিজ্ঞেস করলো, অফিসে কি কোনো প্রবলেম হয়েছে? শ্যামলী অস্পষ্টভাবে মাথা নাড়ল। ঝুমুর অস্ফুষ্টে বলল, কি নিয়ে প্রবলেম? কদিন ছুটি নিয়েছো বলে? শ্যামলী উত্তর দিল না, স্লান হাসল শুধু। একটা পাহাড়ি পথ বেয়ে উঠছে শ্যামলী, বড় বন্ধুর পথ। এখানে ওখানে খসে পড়া নড়ি, বেজায় চড়াই। শ্যামলীর পা পিছলে যাচ্ছে বারবার। কি ভয়ঙ্কর ঘাত! ওই অতলে একবার তলিয়ে গেলে শ্যামলীর চিহ্ন পর্যন্ত থাকবে না। আবার উঠে হ্যাচর প্যাচর করে উপরে ওঠার চেষ্টা করলো শ্যামলী। একটা বাঁক পার হলো, আরও একটা। পাথরে ঘষা লেগে লেগে সারা শরীর রক্তাক্ত, তবু শ্যামলী থামছে না। উঠছে উঠছে আরও উঠছে। এ কি মহাপ্রস্থানের পথ! কোথায় এর শেষ? চূড়ায়, কিন্তু চূড়া তো দেখা যাচ্ছে না। কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পাহাড়ের উপরটা। সামনে খানিকটা ফাঁকা জায়গা, বসলো শ্যামলী, জিরোচ্ছে। হঠাৎ সামনে এক সাফারি স্যুট, জিতেন সরকার। উফ, মুখটা তো হিমাংশুর। অজিত সান্যালের গলায় ধমকি উঠল হিমাংশু, ইউ আর হিয়ার বাই অর্ডার টু গেট আউট ফ্রম দিস ওয়ার্ল্ড। শ্যামলী করুণ গলায় মিনতি জুড়ল, আর একবার স্যার, আর একবার চান্স দিন। হিমাংশু হা হা করে হেসে উঠল, তোমার মতো আকলি মেয়ে ছেলের কোনো স্থান নেই। জুতো মুখে করে বেরিয়ে যাও এখান থেকে। খুব তেজ বেড়েছিল না? শ্যামলী কাতর করাই ঠুকরে উঠল, প্লিজ হিমাংশু, প্লিজ। আজ আর আর কালটা বাদ দাও, আমি পরশু ঠিক যাব। এক পা করে এগিয়ে এলো হিমাংশু, একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। গলায় ভারী বুটশুদ্ধ পাটা চেপে ধরল। চিপছে চিপছে শ্যামলীর গলা। শ্যামলী ধরফরিয়ে উঠে বসল। এই এক দুঃস্বপ্ন। উফ, বুকে কি অসহ্য রকমের চাপ। ফুসফুস দুটো যেন এক্ষুনি ফেটে যাবে। এত ঘামি বা হচ্ছে কেন? হৃৎপিণ্ডে কি যেন একটা ফুটছে। স্ট্রোক হয়ে গেল নাকি? কাঁপা কাঁপা হাতে বেড সুইচটা টিপল শ্যামলী। পেটে আলোয় কেমন ঝাপসা ঝাপসা লাগছে সব কিছু। টলতে টলতে নামলো বিছানা থেকে, হাঁটছে সন্তর্পণে। পাশের ঘরে ঝুমুর বা সুপ্রভা যেন জেগে না যায়। মাতালের মতো ড্রেসিং টেবিলটার সামনে এলো, ড্রয়ার হাত রাখছে। কোনো ওষুধ আছে কি? কোন ওষুধই বা খাবে সে এখন? হাতে এক পাতা অ্যান্টাসিড পেয়ে গেল। থরথর করে ছিঁড়ে পুড়ে মুখে দিয়েছে দুটো ট্যাবলেট। কমবে কি আদৌ? যদি না কমে সে কি মরে যাবে? সন্ধেবেলাতেই তো বলছিল পুট করে মরে যাব। তাহলে মৃত্যুকে এত ভয় কেন তার? পা খসতে খসতে শ্যামলী বিছানায় ফিরে এলো। পাশের টেবিল থেকে হাত বাড়িয়ে গ্লাসটা নিল, জল খেলো কয়েক ঢোক। গ্লাস রেখে হাঁটু মুড়ে বসে আছে, শ্বাস নেওয়ার চেষ্টা করছে হা করে। জিভ শুকিয়ে গেছে, তালু পর্যন্ত শুকনো। ফের জল খেলো একটু, কষ্ট যেন কমছে সামান্য। শুয়ে পড়বে আলো নিভিয়ে? না, আলো থাক, অন্ধকার বড্ড ভয়ঙ্কর, বড্ড বেশি ভয় দেখায় শ্যামলীকে। বালিশে মাথা রাখতে গিয়ে চমকে গেল শ্যামলী। দরজায় ঝুমুর দাঁড়িয়ে বিস্ফারিত চোখে দেখছে তাকে। দু এক পল থমকে দৌড়ে এলো তার পাশে, উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে তোমার? আধবোজা চোখে শ্যামলী হাত নাড়ল। কিছু না বললেই হবে। শ্যামলীর কপালে গলায় হাত বোলালো ঝুমুর। এ কি, এ তো ভীষণ ঘামছ। বুকে বড় চাপ লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ব্যথা করছে বুকে? করছিল, কমেছে একটু। বোধহয় গ্যাস থেকে। ওষুধ খেয়েছো কিছু? খেলাম তো,
অ্যান্টাসিড? ডাক্তার ডাকবো? খবর দেবো পাশের ফ্ল্যাটে? না, ঠিক হয়ে যাবে, তুমি যাও ঘুমোও একটু। অন্যমনস্ক মুখে দু এক পা গিয়েও ফিরিয়ে এলো ঝুমুর। বসলো বিছানায়, সন্দিগ্ধ চোখে নিরীক্ষণ করছে শ্যামলীকে। বিড়বিড় করে জিজ্ঞেস করলো, তোমার কি প্রেশার টেশার আছে? জানি না, চেক করায়নি কখনো। আগে কখনো এমন হয়েছে? না। ঝুমুর যেন বিশ্বাস করলো না কথাটা, ভ্রু দুটো কুঁচকেই রাখলো। শ্যামলী কষ্ট করে হাসলো। বলছি তো কিছু হয়নি, ওই কাবাব টাবাব খেলাম তখন, তার থেকেই গ্যাস অম্বল হয়ে গেছে। বলেছিলাম না সেদিন, পেট আর তেল মশলা সয় না। তো একটা ডাক্তার দেখাও না কেন? শ্যামলী জবাব না দিয়ে বলল, আবার একটু জলটা দাও তো, একটু খাই। শ্যামলী গ্লাস বাড়িয়ে দিল। চুমুক দিয়ে লম্বা এক শ্বাস টানলো শ্যামলী। এই তো, এখন একটু ভালো লাগছে, আর ব্যস্ত হতে হবে না। ঝুমুর চলে গেল পাশের ঘরে। শ্যামলী যেন হাফ ছেড়ে বাসল। ছি ছি, শরীরটা তো কালো খারাপ হতে পারত ঝুমুর চলে যাওয়ার পর। মাথার বালিশের উপর বালিশটা চাপালো শ্যামলী। বালিশ উঁচু করে শুলে শ্বাসকষ্ট কম হয় শ্যামলী জানে। গুছিয়ে গাছিয়ে আজ শোয়া হয়েছে কি হয়নি, ঝুমুর ফেরে এসেছে এ ঘরে, হাতে তার নিজের বালিশ নিয়ে। শ্যামলী বিস্মিত হয়ে বলল, কি হলো, শুলে না? উত্তর না দিয়ে বালিশটা বিছানায় রাখলো ঝুমুর। অর্থাৎ এখানেই শোবে এখন, শ্যামলীর পাশে। শ্যামলীর বুকটা চিনচিন করে উঠল, ব্যথা, কিন্তু অন্য রকম, সুখ মাখানো, মায়া জড়ানো। শ্যামলী পুট করে আলোটা নিভিয়ে দিল। শুয়ে পড়েছে মেয়ে, হাত রাখলো মেয়ের গায়ে। নিজের গলা থেকেই অচেনা সুর শুনতে পেল শ্যামলী। ধুর পাকলি, আমার কিচ্ছু হবে না। ছুটতে ছুটতে শিয়ালদা স্টেশনে ঢুকলো শ্যামলী। 5:20 বেজে গেছে। প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য। এগোতে গিয়ে শ্যামলী ধাক্কা খাচ্ছিল বারবার। চলতে চলতেই ইলেকট্রনিক বোর্ডটা দেখে নিল। সর্বনাশ, 9 নম্বরে দিয়েছে লাল গোলা। এখনও অনেকটা হাঁটতে হবে। ভগবান, পৌঁছতে পৌঁছতে ট্রেন না ছেড়ে দেয়। উদ্বেগের পাশাপাশি নোংরা কাদার ছিটে শ্যামলীকে শেষ পর্যন্ত আজ যেতেই হলো জিতেনের কারখানায়। কি করবে? টিকে থাকতে হলে কখনো কখনো ঘোর অনিচ্ছার সাথে সমঝোতা তো করতেই হয়। জয়ন্ত কাল সংবাদটা ভুল দেয়নি। সত্যি সকালবেলা এক বিশেষ বার্তাবাহক বাড়িতে হাজির। লোকটা খোদ বড়কর্তার আদেশনামা ধরিয়ে দিল তাকে। বাধ্য হয়েই পরিদর্শনটা সেরেই এলো শ্যামলী। জিতেন সরকার অবশ্য বিনয়ের অবতার হয়েছিল, শ্যামলীকে খাতির যত্নও করেছে খুব। কিন্তু তাতে কি অপমানটা মোছে? আরও একটা পরাজয়, ছেঁড়া টুপিতে আরও একটা মলিন পালক। শ্যামলী কবজি উঠলে ঘড়ি দেখল, 5:25। এসে গেছে 9 নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু ঝুমুর কোথায়? বলেছিল প্ল্যাটফর্মে অপেক্ষা করবে। ট্রেনে উঠে গেছে কি? প্রতিটি কামরায় ঠিক ঠিক করছে মানুষ। কোথায় খুঁজবে ঝুমুরকে? একটার পর একটা কামরা পার হচ্ছিল শ্যামলী। তৃষিত চোখ সার্চ লাইটের মতো ঘুরছে জানলা থেকে জানলায়। নেই, ঝুমুর কোথাও নেই। ঝুমুর ভিড়ের ভিতরে হারিয়ে গেছে। ইস, আর একটু আগে এলে হতো। জিতেন বারবার করে ওর গাড়িটা নিতে বলেছিল। কেন যে শ্যামলী তেজ দেখিয়ে প্রত্যাখ্যান করতে গেল? তুচ্ছ মানসম্মান বোধ হৃদয়কে যেন আরও বেশি কষ্ট দেয়। মাঝামাঝি একটা কামরায় এসে শ্যামলী চিত্রার্পিতের মতো স্থির। ঝুমুর দরজার পাশেই দাঁড়িয়েছিল। ঝুমুর শ্যামলীকে দেখে দৌড়ে নেমে এলো। এত দেরি করলে কেন? শ্যামলী মৃদু হাসল। হয়ে গেল দেরি। সব কিছু তো আমার হাতে নেই। কাজ, ট্যাক্সি, জ্যাম। কাজ মিটেছে তোমার ঠিক মতো? ওরা কোথায়? তোর পিসি কাকারা? ওই তো সিটে। কথা বলবে? থাক, তোমার সব জিনিসপত্র ঠিক গুছিয়ে নিয়েছো তো? আবার তুমি তুমি করছো কেন মা? বললাম তো, তুমি বললে বড় দূরের মনে হয়। ও হ্যাঁ, তাই তো। কি কথা দিয়েছো মনে আছে? কী রে? ডাক্তার দেখাবে, অসুখটাকে নেগলেক্ট করবে না। আমার কিচ্ছু হয়নি ঝুমুর। মা, আচ্ছা বাবা, আচ্ছা, ডাক্তার দেখাবো। আর টেনশনগুলো একেবারে কমাবো। তুই এবার উঠে পড়। সিগন্যাল হয়ে গেছে। দরজায় উঠে দাঁড়ালো ঝুমুর। দুজন যাত্রী ছুটতে ছুটতে এসে উঠল কামরাটায়। সামনে সরে গিয়ে তাদের জায়গা করে দিল। শ্যামলী বলল, পৌঁছে ফোন করিস একটা। আজ রাত্রেই করব।
আবার কবে আসবি? আসবো, এবার আরেকটু সময় নিয়ে আসিস। শ্যামলী মেয়েকে ঝাপসা দেখছিল, নাক টানলো, প্রাণপণে অচঞ্চল রাখতে চেয়েও দুলে উঠল স্বর। আবার সায়েন্স সিটি যাব, টাইম মেশিন। ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড করলো ঝুমুর। সবুজ সংকেত ভুলে গিয়ে ঝুপ করে নেমে পড়েছে ট্রেন থেকে। দুহাতে শ্যামলীর গলা আঁকড়ে ধরল, ঢুকরে কেঁদে উঠেছে হঠাৎ। শ্যামলী হতবম্ব, নির্বাক, নিস্পন্দ। মেয়ের চোখের জলে শ্যামলীর সমস্ত গ্লানি যেন ধুয়ে যাচ্ছিল। কান্নাও যে এমন সুখের বার্তা বয়ে আনে, এ কি আগে জানতো শ্যামলী? শুধু ওই কান্নাটুকুর জন্যই বুঝি হাজার বছর বেঁচে থাকতে পারে মানুষ।